ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। শালুককে নিয়ে এই ধরনের কথা সবসময় বলবেন না ভাইয়া, ও ছোট, একটু বেশি চঞ্চল হয়তো। সবাই তো একরকম হয় না। যখন তখন ওকে এসব বললে ওর মন আরো খারাপ হয়ে যাবে। আমাদের উচিত ওকে উৎসাহ দেয়া, এভাবে লজ্জা দেয়া। আশা কফিতে চুমুক দিয়ে বলল, ধ্রুব সঠিক কথা বলেছে, এভাবে ওকে নিয়ে মজা করা ঠিক না। আদনানের কিছুটা গায়ে লাগলো। আশা ধ্রুবকে সমর্থন করায়, কিছুটা অপমানিত বোধ করলো আদনান। ধ্রুবকে উদ্দেশ্য করে আদনান বলল, ভূতের মুখে রাম নাম, তুই নিজেই বুঝিস সাধু পুরুষ। তুই নিজেই তো শালুককে এসো বলতি আগে, এখন এত ন্যাকামি করছিস যে হঠাৎ? ধ্রুব আগের মতো গম্ভীর গলায় বলল, শালুক তখন ছোট ছিল ভাইয়া, এখনো ছোট নেই। আশা করছি তোমাকে আমার এক্সপ্লেইন করে বলতে হবে না টিন এজ ছেলে মেয়েদের সাথে আমাদের কিরকম বিহেভিয়ার করা উচিত। যেই বয়সে যেটা শাসন দিয়ে হয় না, সেটা ভালোবাসা দিয়ে করতে হয়। বাবা চাচা উঠে যেতেই আদনান কটাক্ষ করে বলল, তোর না করছে কে তোকে ধ্রুব? যা না, তুই গিয়ে শালুককে ভালোবাসা দিয়ে পড়ানো শুরু কর। দেখ গোবরে পদ্মফুল ফোটাতে পারিস কিনা। ধ্রুবর ভীষণ রাগ হলো আদনানের এরকম বেয়াদবের মতো কথা শুনে। সরাসরি আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ভাইয়া। স্থান কাল পাত্র বুঝে কথা বলার ম্যানার যদি ভুলে গিয়ে থাকো, তবে আমার কাছে এসো, আমি শিখিয়ে দেব। মুখ থেকে যখন যা বের হয় তা বলেই নিজেকে খুব স্মার্ট ভেবো না। মনে রেখো, যেটাকে তুমি তোমার নিজের চোখে স্মার্টনেস হিসেবে দেখছো, সেটাতে হয়তো সবার কাছে তোমাকে ওভার স্মার্ট লাগতে পারে। নিজেকে এতটাও হাসির পাত্র করো না। রাগে আদনান কথাই বলতে পারলো না। যেন ধ্রুব কি ঠান্ডা মাথায় তাকে অপমান করেছে। সবার দিকে তাকিয়ে দেখলো সবাই মিটিমিটি হাসছে। ধ্রুব উঠে যেতেই আশা আদনানের দিকে তাকিয়ে বলল, ধ্রুব ভুল কিছু বলেনি আদনান, মাঝে মাঝে তুমি ভীষণ ওভার স্মার্ট হয়ে যাও। আমার নিজের কাছেই তা হাস্যকর লাগে তখন। ধ্রুব ভীষণ ম্যাচিউর পার্সন, ওর কাছে অনেক কিছু শেখার আছে তোমার। আদনানের চোয়াল শক্ত হয়ে গেল এসব কথা শুনে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল, আমাকে জ্ঞান দিতে এসো না আশা। কিছুক্ষণ পর সবাই ডাইনিং থেকে উঠে গেল। আফিফা দাদির ঘরে যায়। সিতারা বেগম পান খাচ্ছেন জর্দা দিয়ে। জর্দার মাতাল করা ঘ্রাণে রুম ভরে গেছে। এই শোভা জর্দা সিতারা বেগমের প্রিয় জর্দা। সবাই ভুলে গেলেও ধ্রুব দাদির এই প্রিয় বস্তুর কথা ভুলে না। যদিও 3 বেলা রুটিন করে জর্দা খাবার অপকারিতা ব্যাখ্যা করে দাদিকে। সিতারা বেগম অতি আগ্রহ নিয়ে নাতির সব কথা শোনে। যেখানে হ্যাঁ বলা দরকার সেখানে হ্যাঁ বলে, যেখানে না বলা দরকার সেখানে না বলে। নাতির সব কথায় সাই দিয়ে শেষে হেসে বলে, দে ভাই, আজকে একটু খাই। আর কতদিন মনের খায়েশ না মিটাইয়া মরতে চাই না। আফিফাকে দেখে সিতারা বেগম হেসে বললেন, বিয়ার কন্যা আমার ঘরে যে হঠাৎ কি লো বোন, কি খবর? ডর লাগতেছে বুঝি? ডরের কিছু নাই বোন। আফিফা চেয়ারে বসে দাদির দিকে তাকিয়ে বলল, এই বিয়ে আমি করতে চাই না দাদি, আমি অন্য একজনকে পছন্দ করি। সিতারা বেগম আঁতকে উঠলেন নাতনির কথা শুনে। ভয়ার্ত সুরে বললেন, কারে? আফিফা মাথা নিচু করে বলল, জহির ভাইকে। যদিও উনি জানেন না সেটা, আমি কখনো ওনাকে বলতে পারিনি। তবে আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না দাদি। সিতারা বেগমের মাথায় বিনা মেঘে বজ্রপাত হলো। নয়নার বিয়ের সময় এরকম একটা ঘটনা ঘটেছে। চোখের সামনে সেসব ভেসে উঠল। আদনানের জন্য নয়না ব্যাকুল হয়ে কাঁদছিল। সে সময় আদনানের মা লিলিকে চূড়ান্ত অপমান করলো। অথচ দোষ শুধু নয়নার ছিল না, সেটা সবাই জানত। আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। কি করবেন সিতারা বেগম? মতির মা দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনল। তারপর মুহূর্তের মধ্যে বাড়ির সবাই জেনে গেল আফিফা জহিরকে পছন্দ করে। সবার হাসি খুশি মুখটি কালো হয়ে গেল। তলে তলে এই মেয়ে এসব ভেবে রেখেছে। জানতে পেরে আদিবা বেগমের প্রেশার হাই হয়ে গেল। তিনি কিনা রাতেই এই মেয়েকে নিয়ে আরো বড় বড় কথা বলেছেন। আদনান তেড়ে গেল আফিফার দিকে। ধ্রুব তাকে থামাতেই আদনানের রাগ আরো বেড়ে গেল। ধ্রুবর কলার চেপে ধরে বলল, আফিফা আমার বোন, তুই মধ্যখানে বাধা দেওয়ার কে ধ্রুব? আদনানের হাত থেকে নিজের শার্টের কলার সরিয়ে ধ্রুব বলল, আফিফা তোমার যেমন বোন, তেমন আমারও। ওর ভালো মন্দ তোমাকে যেমন স্পর্শ করে, তেমনি আমাদেরও করে। এভাবে রেগে গেলে সব সমাধান হয় না। সবকিছুতে রাগ হয়ে গেলে
সব কিছুতে রাগ হয়ে গেলে একসময় দেখবে তোমার পাশে আর কেউ নেই। আজাদ সাহেব জহিরকে ডেকে জিজ্ঞেস করতেই জহির মাথা নিচু করে বলল, আফিফার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই মামা। আমি এসব নিয়ে কখনো কিছু ভাবিনি। ও যদি এসব ভেবে থাকে তবে সেটা ওর একপাক্ষিক ব্যাপার। তবে আমি এরকম কোনো কিছু ব্যাপার ঘটুক তা আমি চাই না। দরকার হলে আমি আজকে রাতের ট্রেনে চলে যাব। আপনারা আফিফাকে বোঝানোর চেষ্টা করেন। সব শুনে নয়নার বেশ ভালো লাগলো। বড় মামির পাশে বসে নয়না ফিসফিস করে বলল, মামি, এবার বুঝেছো তো কেমন লাগে? মেয়ের কষ্ট একদিকে দেখবে আর চলবে। আমার মায়ের কষ্ট এবার বুঝবে। আমাকে নিয়ে সব সময় খোঁচা দিয়ে কথা বলো যে আমার মাকে এবার নিশ্চয়ই টের পাচ্ছ মায়েদের কেমন লাগে। ধ্রুব বড় চাচার পেছনে দাঁড়িয়ে আছে। একটু দূরেই আদনান বসে রাগে ফুঁসছে। আফিফা বারবার চোখ মুছছে। আজাদ সাহেব ধমকে বললেন, তুই এখন কি চাস আমাকে সেটা বল। আমি তোকে দরকার হলে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেবো, মনে রাখিস। তবু তোর বিয়ে হবে আমার পছন্দ ছেলের সাথে। আফিফা কোনো কথা বলতে পারলো না। শালুক দূরে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে। সবার থমথমে মুখ দেখে শালুকের আরো ভয় করছে। আফিফা জবাব দিল না। আদনান চিৎকার করে বলল, ধরে কষে একটা থাপ্পড় দেন আব্বা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বেয়াদব হইছে। আফিফা চট করে জবাব দিল, তোমার মতন বেয়াদব তো হয়নি। বড়লোক মেয়ে বিয়ে করার জন্য তুমি যেভাবে নিজের ভালোবাসার মানুষকে অস্বীকার করেছো তেমন তো করিনি। আদনান চমকে উঠে আশার দিকে তাকালো। ডাইনিং টেবিলে চেয়ারে বসে আশা মিটমিটিয়ে হাসছে। আশা কি কিছু বুঝতে পেরেছে? আদনান সতর্ক হলো, আফিফাকে বিগড়ানো যাবে না। সব ফাঁস করে দিলে সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে তার। আজাদ সাহেব আফিফার মুখ উপরের দিকে তুলে ধরে নরম স্বরে বলল, আফিফা জবাব দিল না। সে নিজেও জানে তার কিছু করার নেই। তবুও একটা চান্স পেতে চেয়েছে। জহির ভাইকে জানাতে চেয়েছে নিজের মনের কথা। জহির ভাই রাজি থাকলে এক হিসেব, আর না থাকলে অন্য হিসেব। অশ্রু টলটলে চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আফিফা বলল, আমার আর কিছু বলার নেই ধ্রুব। আমি তবুও এখন নিজেকে বোঝাতে পারবো এই বলে যে আমি তো আমার মনের কথা জানিয়েছে জহির ভাইকে। সে আমাকে প্রত্যাখ্যান করেছে। আর যদি এই কথাটা না বলতাম সারা জীবন আমার আফসোস থেকে যেত। এই ভেবে যে কেন একবার সাহস করে সবাইকে জানালাম না। ধ্রুব কি করবে বুঝতে পারল না। নয়নার ভীষণ খারাপ লাগলো আফিফার জন্য। মায়ের রুমে গিয়ে দেখে জহির বসে বসে নখ কাটছে। নয়নাকে দেখে হেসে বলল, নিধি কেমন কামড় দিয়ে শিখেছে দেখেছিস তুই? দেখ না আমার নাকের কি অবস্থা করেছে পাজিটা। নয়না ভাইয়ের সামনে বসে বলল, আফিফা ভীষণ কাঁদছে। জহির হেসে বলল, সে তো আমি নিজেও দেখেছি আমার বোনকে কাঁদতে। তাতে কি? আমার বোনের কান্না দেখে কি ওদের মন গলেছে? আদনান যে এরকম একটা বিট্রে করলো, কেউ কি একবার একটা কথা বলেছে ওরা? তাহলে আফিফা কাঁদলে আমার কি? এমন তো না যে আমি ওকে মাঝপথে ছেড়ে দিচ্ছি বা ওকে ঠকাচ্ছি। আমি এসবে জড়িত ছিলামই না কখনো। তাহলে আমার মাথা ব্যথা কিসের? নয়না ভাইয়ের হাত চেপে ধরে বলল, তুই এত কঠোর কেন ভাই? জহির হেসে ফেলল বোনের কথা শুনে। তারপর বলল, আমার মনে যে কি পরিমাণ মায়া তুই ভাবতেও পারবি না। একদিন বুঝবি সেটা। মেহমান এলো দুপুরের দিকে। 2 সিএনজি করে মোট 10 জন, বাইকে করে এসেছে 4 জন। শালুক একেবারে জবরদস্ত একটা শ্বাস দিয়েছে, যেন আজকে বিয়ে হচ্ছে কারো। ধ্রুব একটা সাদা শার্ট আর লুঙ্গি পরেই নিচের দিকে যেতে নিতেই শালুকের সাথে দেখা হয়ে গেল তার। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার। যেন শালুক নয়, একটা ক্লাউন দাঁড়িয়ে আছে তার সামনে। তবুও রক্ষা, মাথায় হিজাব থাকায় একটু ভদ্র লাগছে তাকে। কোনো কথা না বলে ধ্রুব চলে গেল। পালকও এসেছে সবার সাথে। ধ্রুব গিয়ে বন্ধুর সাথে হ্যান্ডশেক করলো। সবাইকে সোফায় বসতে দিলে নিজে গিয়ে ট্রেতে করে সবার জন্য শরবত নিয়ে এলো। আদনান আশার হাত ধরে নেমে এলো নিচে। শালুকের ভীষণ রাগ হলো এত আদিক্ষেতা দেখে। মেহমানদের সাথে শাপলার বয়সী 2 মেয়েও এসেছে। ওরা পুরো বাড়ি ঘুরে দেখছে। মধ্যবয়সী 3 জন মহিলা উঠে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো। তারপর ফিসফিস করে কানাকানি করে নিজেদের মতো উপরের দিকে গেল। শালুকের কেমন যেন লজ্জা লজ্জা লাগছে হঠাৎ করে। মহিলা 3 জনকে উপরের দিকে আসতে দেখে শালুক সরে গেল। তারপর বের হলো মেয়ে দুটোকে দেখে ওদের সাথে ভাব করতে।
শালুকের এরকম সাজ দেখে মেয়ে দুটো হেসে ফেললো। একজন অন্যজনকে ফিসফিস করে কিছু বলল। শুনতে না পেলেও শালুক বুঝতে পারলো ওকে নিয়েই কিছু বলেছে ওরা। হঠাৎ করে শালুকের মন খারাপ হয়ে গেল। ওরা কি শালুকের সাজ নিয়ে কথা বলেছে? রুমে ঢুকে শালুক দরজা বন্ধ করে দিল। তারপর আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখলো। কিছু বুঝতে না পেরে সব মেকআপ তুলে ফেললো রাগ করে। তারপর গায়ের টকটকে লাল জামাটা চেঞ্জ করে একটা হলুদ রঙের সুতি 3 পিস পরে নিয়ে সাদা হিজাব পরে নিল। আফিফাকে সাথে নিয়ে আফিফার দাদি মেহমানদের সামনে গেল। শাপলা, শালুক, ধ্রুবর বোন দিবা আসতে নিতেই ধ্রুব ধমক দিয়ে 3 জনকে উপরে পাঠিয়ে দিল। সব নাস্তার টেবিলে এনে ধ্রুব উপরে গেল। তারপর 3 জনকে ধমক দিয়ে বলল, বিয়ে হবে আফিফার। তোদের লজ্জা করে না ধেদি করে যে সেজে গুজে ওদিকে যাচ্ছিস? দেখে মনে হয় যেন তোদের দেখতে আসছে পাত্রপক্ষ। শালুক মুখ বাঁকিয়ে বলল, আমি কি সেজেছি নাকি? ধ্রুব ভালো করে তাকিয়ে বলল, একবার যৌনদের মতো সেজেছিস, হঠাৎ করে সুবুদ্ধি হয়েছে দেখে না হয় সব তুলে ফেলেছিস। এটা কি হিজাব পরিস তুই? হিজাবে এত দাগ কেন কলমের? হেই, তোর কি খাতা নেই? হিজাবে এত আঁকিবুকি করে রেখেছিস কেন? শালুক মাথা নিচু করে বলল, আমি তো হিজাব পরি না, অন্য হিজাব বেশি নেই, এটা আমার স্কুল ড্রেসের সাথে হিজাব। ধ্রুব বিড়বিড় করে বলল, খবরদার, পায়ের গোড়ালির নিচ দিয়ে ভেঙে দেবো যদি 3 জনকে দেখি ওখানে এত মানুষের সামনে গিয়ে ঢং করতে। ধ্রুব চলে যেতেই শাপলার কলিজা মোচড় দিয়ে উঠল। আহা, এত যত্ন করা মানুষটা কিনা তার হবে না? সে নাকি অন্য কাউকে ভালোবাসে। শাপলা বিছানার উপর ধপ করে বসে পড়ল। তার কিছুই ভালো লাগছে না এখন। আফিফা আপার এসব দেখার পর শাপলা তওবা করেছে 100 বার। জীবনেও কাউকে বলবে না সে যে ধ্রুব ভাইকে পছন্দ করে। কিছুক্ষণ পর মেহমানরা খাবার খেলো। আদনান, আশাও বসলো তাদের সাথে খেতে। আজাদ সাহেব 2 ভাইকে নিয়ে বাবাকে নিয়ে বসেছে। খেতে খেতে বিভিন্ন কথা বলছে সবাই। ধ্রুব রান্নাঘর আর ডাইনিং টেবিলে দৌড়দৌড়ি করছে খাবারের প্লেট বাটি হাতে নিয়ে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, এটা ওটা এগিয়ে দিচ্ছে। আদিবা বেগম নিজের ছেলের উপর ভীষণ রাগ হলেন। খাবার পর পাত্রপক্ষ জানালো তাদের মেয়ে পছন্দ হয়েছে। মেয়ে পক্ষ গিয়ে তাদের বাড়িঘর দেখে আসুক আগামীকাল। মেয়ে পক্ষের যদি সব পছন্দ হয় তারপর তারা এসে বিয়ের কথা পাকা করে যাবে। আদিবা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেহমান যেতেই আদিবা বেগম আদনানের উপর ঝাঁপিয়ে পড়লেন যেন। ছেলেকে ধমকে বললেন, বিয়াক্কুলের মতো খেতে বসে গেলি তুই? একটা বড় মাথায় ছিল না যে মেহমানদের খাবার এগিয়ে জুগিয়ে দিতে হবে? ধ্রুব ছেলেটা একা একা সব করলো, আর তুই নাচতে নাচতে খেতে বসে গেলি? আক্কেল কি তোর হবে না কোনোদিনও? আদনান লজ্জা পেল কিছুটা, কিন্তু কিছু বলল না। কিছু বললে মা এখন অনেক কথা শুনিয়ে দিবে। আশার সামনে প্রেস্টিজ রক্ষা করা এখন দরকার। আশা বলল, তোমাদের এই ব্যাপারটা খুব সুন্দর, আমি খুব এনজয় করেছি। আদনান, আমাদের বিয়ের সময়ও কি এরকম দেখা দেখি হবে? আমাকেও কি আফিফার মতো করে সেজে আসতে হবে? ধ্রুব হেসে বলল, না আশা, তোমার এসব লাগবে না। তোমার আর ভাইয়ার বিয়ের কথা তো সবাই জানি। শুধু একটা ডেট ফিক্স করা হবে, তারপর কবুল বলে তুমি চলে আসবে আমাদের বাড়িতে। আশা ধ্রুবর দিকে তাকালো। শ্যামলা বর্ণের লম্বা গড়নের এক মাথা ছাকড়া চুলের এই ছেলেটাকে ভীষণ সুন্দর লাগছে লুঙ্গিতে। আদনানকে আশা লুঙ্গি পরতে দেখেনি কখনো। আদনান মনে প্রাণে পশ্চিমা সংস্কৃতি ধারণ করে, পশ্চিমাদের মতো চায়। ওর মধ্যে কোনো স্বকীয়তা নেই। আশা আদনানকে বলল, তুমি একবার লুঙ্গি পরিও তো, কেমন লাগে তোমাকে দেখবো। আদনান হেসে বলল, আশা কিছুক্ষণ ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব নিজের মতো করে কথা বলছে দাদা দাদির সাথে। তারপর বের হয়ে বাজারের দিকে গেল। শালুক সন্ধ্যাবেলায় বই নিয়ে বসলো। ইংরেজি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে গিয়ে 1/2 ঘন্টা চেষ্টা চালিয়ে গেল। 1/2 ঘন্টা চেষ্টার পর শালুক 2 পেজ ভর্তি করে ফেললো হাবিজাবি আঁকিবুকি করে। তারপর শালুক অনুধাবন করতে পারলো যে সে আসলে 1 লাইনও মুখস্থ করতে পারেনি। বিরক্ত হয়ে শালুক উঠে গেল বই রেখে। 1/2 ঘন্টা পরে ও যদি 1 লাইন মুখস্থ করতে না যায় তবে সেই দায়ভার কি শালুকের? কিছুতেই না, বরং যারা এই প্যারাগ্রাফ লিখেছে তাদের। তারা স্টুডেন্টদের উপযোগী করে লিখতে পারেনি বলে নিজেকে বুঝ দিয়ে শালুক আনন্দ চিত্তে শাপলার রুমে গেল। শাপলার রুমে গিয়ে দেখলো আফিফা, শাপলা, আশা, দিবা বসে আছে। আশাকে দেখে শালুক কিছুটা বিরক্ত হলো, কিন্তু তা প্রকাশ করলো না।
আফিফার কান্না দেখে শালুকের মন খারাপ হয়ে গেল। সবাই মিলে আফিফাকে সান্ত্বনা দিচ্ছে। ধ্রুব এলো 8টার দিকে। ততক্ষণে আফিফার কান্না থেমেছে। হাতে করে নিয়ে এলো 4টি শপিং ব্যাগ। শালুকের রুমে গিয়ে দেখে রুম খালি। তারপর শাপলার রুমে উকি দিল। শাপলা, শালুক, আফিফা, দিবা, আশা সবাই বসে আছে গোল হয়ে। গলা খাকারি দিয়ে ধ্রুব ভেতরে এলো। তারপর ব্যাগগুলো সবার মাঝখানে রেখে আবার চলে গেল। দিবা হুমড়ি খেয়ে পড়লো ব্যাগের উপর। ভেতরে 2টো করে শপিং ব্যাগ। ব্যাগের উপর সবার নাম লেখা আছে। শাপলা খুলে দেখলো 6টা হিজাব। শালুক বিরক্ত হলো আসার জন্য হিজাব এনেছে দেখে। শাপলা, শালুক, আশা, আফিফা, দিবা, নয়না সবার জন্য হিজাব এনেছে ধ্রুব। শালুক নিজের হিজাব রুমে রাখতে এসে টেবিলের উপরে একটা নীল কাগজ দেখতে পেল। উৎসাহী হয়ে সেটা খুলতেই দেখলো ভেতরে লেখা, ধ্রুবর ঘরের দেয়ালে আশার টি শার্টে কে সব লিখেছে তা আর কেউ না জানলেও আমি কিন্তু জানি। ধরা পড়ে গেলে শালুক। শালুকের বুক কেঁপে উঠলো এটা পড়ে। কে লিখেছে এটা? না, এই হাতের লেখা তো তার হচ্ছে না। বোকা শালুক বুঝলো না তার মতো অন্য কেউ বাম হাতে লিখতে পারে। তড়িঘড়ি করে কাগজটা ছিঁড়ে ফেললো। ধ্রুব শালুকের রুমে এসে বলল, তোর টিচার ঠিক করে এনেছি, আগামীকাল বিকেল থেকে তোকে পড়াতে আসবে। শালুক মুষ্টিবদ্ধ করে হাত পেছনে নিয়ে বলল, ঠিক আছে। ধ্রুব চেয়ার টেনে বসে বলল, জানিস আজকে কি হয়েছে? আবার কেশবতীর কথা বলেছি না তোকে, ওর জন্য হিজাব কিনতে গিয়েছি মূলত। তারপর মনে হলো বাসায় ওরা আছে, তাই সবার জন্য কিনলাম। শালুক মাথা নেড়ে বলল, বুঝেছি। ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হয়েছে তোর? এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? হাতে কি পিছনে? শালুক চমকে উঠে সব জানালা দিয়ে ফেলে দিল। টেবিলের উপরে ছোট একটা কাগজের টুকরো পড়ে গেল। তড়িঘড়িতে ধ্রুব খুলে দেখলো লেখা আছে, গেলে শালুক। শালুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি এটা? লাভ লেটার? শালুক ঘামতে লাগলো। কি জবাব দিবে শালুক? ধ্রুবভাই যদি জানতে পারে তবে কি শালুককে আস্ত রাখবে? মনে মনে ইয়ানাফসি জপতে লাগলো শালুক। ধ্রুব মনে মনে বলল, একটা বোকা ফুলের জন্য কত উতলা হব, তা কে ভেবেছে কবে? নিস্তব্ধ রাত। আফিফা ফুপিয়ে কেঁদে চলেছে। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে একটু পর পর। আফিফার কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হচ্ছে। একে তো সে জহিরকে ভীষণ ভালোবাসে, তার উপর আজকে দেখতে আসা পাত্রকে আফিফার একটুও পছন্দ হয়নি। কেমন কেমন যেন লেগেছে লোকটাকে, শিয়ালের মতো ধূর্ত যেন। এত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কি একটা নতুন জীবন শুরু করা যায়? আফিফা তো এরকম চায়নি। জহির ভাইয়ের মতো শান্তশিষ্ট নরম মনের একজন মানুষকে চেয়েছে সে। যেই জহির ভাই ছোটবেলায় খেলার সময় মারামারি হলে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকতো। সবাই যখন খেলতো জহির ভাই তখনও চুপ করে দাঁড়িয়ে থাকতো এক কোণে। ধ্রুব ভাই সবসময় তাকে টেনে খেলতে নিয়ে যেত। সেই মুহূর্তে জহির ভাই লাজুক ভঙ্গিতে হাসতো। খাবার টেবিলে সবার হাজার আবদারের ভিড়ে জহির ভাই থাকতো নীরব। যাই দেওয়া হতো বিনা বাক্য ব্যয়ী খেয়ে উঠে যেত। আফিফার মনে পড়ে, আজ অব্দি কোনোদিন জহির ভাই মুখ ফুটে কিছু খেতে চায়নি। হয়তো লজ্জা পেত ভীষণ। মামাদের বাসায় থাকছে এই চক্ষু লজ্জায় জহির ভাই কখনো কারোর দিকে তাকিয়ে কথা বল। আদনান ভাই সব সময় ধ্রুব ভাই জহির ভাইয়ের সাথে লেগে যেত ঝগড়া। সবসময় আফিফা দেখেছে ধ্রুব ভাইকে ঢাল হয়ে দাঁড়াতে জহির ভাইয়ের পাশে। মুখ চোরা জহির ভাই কেমন বিনীত ভঙ্গিতে চুপ হয়ে থাকতো। আফিফার কিশোরী মন তো জহির ভাইয়ের এই লাজুকলতা, নীরবতা, মুচকি হাসি এইসব দেখেই দ্রবীভূত হয়ে গেছে সেই কবে। ভালোবাসা কি অত হিসেব নিকেশ করে হয় নাকি? আফিফার রুমের দরজায় টোকা পড়ল। চোখ মুছে দরজা খুলতেই দেখে তার মা আদিবা বেগম দাঁড়িয়ে আছে। আফিফা জিজ্ঞেস করার আগেই তিনি বললেন, আজকে তোর সাথে ঘুমাবো। বিয়ে হয়ে গেলে তো মা মেয়ে আর একসাথে শুয়ে গল্প করার সুযোগ পাবো না, তাই চলে এলাম তোর রুমে। আফিফা হেসে উঠল। আফিফা জানে মায়ের ভয় আফিফা ভুলভাল কোনো কাণ্ড করে বসে কিনা তা নিয়ে। এই জন্য পাহারা দিতে এসেছেন তিনি আফিফাকে। আদিবা বেগম মেয়ের হাত ধরতেই আফিফা কেঁদে উঠল। মেয়ের এই বুক ভাঙা কান্না দেখে আদিবা বেগমেরও বুক কেঁপে উঠল। ভুল করছেন না তো তিনি? মেয়েকে একটা সুখী জীবন দিতেই তো এই সম্বন্ধে রাজি হয়েছেন। ছেলের অনেক টাকা পয়সা আছে, সব তো ঠিক আছে, তবে মেয়ের এই কান্না কিসের? কি করবেন কিছু বুঝতে পারছেন না? একবার কি জহিরকে বলে দেখবেন? জাহিদ ছেলেটা তো খারাপ নয়, সব দিক দিয়েই ভালো। নিজেদের হাতের ওপর বড় হওয়া ছেলে।
পর মুহূর্তে মনে পড়ল নিজের কৃতকর্মের কথা। লিলি কি আফিফাকে ছেলের বউ করতে রাজি হবে? তিনি তো রাজি হননি। আদনান বিদেশে যেতেই তিনিও তো মত বদলে ফেলেছেন। আদিবা বেগমের মাথা কাজ করছে না, মেয়েকে নিয়ে শুয়ে পড়লেন। ঘুমাতে ঘুমাতে টের পেলেন মেয়ে অন্যদিকে ফিরে কান্না করছে। বোবা কান্নার ফলে কেঁপে উঠছে সারা শরীর তার। জহির বসে আছে তার রুমের বারান্দায়। নিচতলায় মায়ের রুমের পরের রুমটাই জহিরের। বাহিরের শুক্লপক্ষের চাঁদ উঠেছে। রূপলী নাজিমুদ্দিন এরকম এক চাঁদনির রাতেই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন পরকালে। স্পষ্ট মনে আছে সব জহিরের। জহিরের তখন 12 বছর বয়স, নয়নার 10 আর জাবির 7 বছরের। জহির সেদিনও জানালার পাশে বসে পড়ছিল। বিজ্ঞান বই নিয়ে পড়তে বসেছে জহির। সেই সময় শুনতে পেল বাবা নয়নাকে ব্যাকুল হয়ে ডাকছে। জহিরও ছুটে গেল। 3 দিন ধরেই তার জ্বর ছিল। নয়নার 2 হাত বুকে চেপে রেখেছিল বাবা। জহির আর জাবির যেতেই জহিরকে বললেন, ভাই বোনরে দেখে রেখো বাবা, আবার যদি কিছু হইয়া যায় মনে রাখো তুমি সবার মাথায় ছাতা হইয়া থাকুন লাগবো। কিন্তু তুমি রইতে পড়বা, বৃষ্টিতে ভিজবা, তবে মা আর ভাই বোনরে যেন রোদ বৃষ্টি ছুঁইতে না পারে, তাকে যেন কষ্ট না হয়। আমার নয়না আমার মাথার উপরে তোমার বট গাছের লাহান থাওয়ান লাগবো বাবা। মরণের সময় পর্যন্ত মনে রাখো আমার জীবনের সবচেয়ে আপন, আমার আদরের দুলালি, আমার কলিজার টুকরা তোমার বইনা ছিল। তারে খুশি রাখতে পারলে মরণের পরও আমার কোনো কষ্ট থাকবো না বাবা। নিজের অজান্তেই জহিরের 2 চোখ ভিজে গেল। কই, সে তো পারল না বাবার কথা রাখতে। নিজের বোনের আহাজারি জহির নিজ কানে শুনেছে। পাগলের মতো হয়ে যেতে দেখেছে বোনকে। তবুও বড় মামির মনের পাথর গলেনি। অথচ সবাই জানতো আদনান আর নয়নের ভালোবাসার কথা এবং ওদের বিয়ে হবে, এটাও বড়রা সবাই ভেবে রেখেছিল। আদিবা বেগম নিজেও তো এসব নিয়ে কত হাসি তামাশা করতেন নয়নার সাথে। সব ভুলে গেলেন তিনি আদনান বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে। আজও জহিরের ভীষণ ব্যর্থ মনে হয় নিজেকে এই কথা মনে পড়লেই। রুমের খোলা দরজা দিয়ে কারো প্রবেশ হয়েছে টের পেতেই জহির বারান্দা থেকে রুমে এলো। আফিফা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। আফিফাকে দেখে জহির কিছুটা অবাক হলো। সেসব বুঝতে না দিয়ে হেসে বলল, কি রে, এত রাতে তুই? কিছু লাগবে? কোনো সমস্যা হয়েছে কারো? আফিফা ছুটে এসে জহিরকে জড়িয়ে ধরল। জহিরের বুকে মাথা গুজে কেঁদে উঠল। এক ঝটকায় জহির নিজেকে ছাড়িয়ে নিয়ে আফিফার দিক থেকে দূরে সরে দাঁড়ালো। তারপর বলল, মাঝরাতে আমার রুমে এসে এসব কি করছিস তুই? পাগল হয়েছিস? বের হ আমার রুম থেকে। আফিফা ফ্লোরে বসে পড়ল। কেন জহির ভাই, কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে? আমার কি দোষ বলো? একবার আমাকে ভালোবাসলে কি ক্ষতি হয় তোমার? আমি ভিখারির মতো তোমার কাছে একটু ভালোবাসা ভিক্ষা চাইছি জহির ভাই। জহির কঠোর স্বরে বলল, দেখ আফিফা, আমার এই ব্যাপারে কখনো কোনো আগ্রহ ছিল না। তোকে আমি কখনো সেইভাবে দেখিনি। তাছাড়া আমারও তো মন আছে। আমার মনও তো তোকে চাইতে হবে। আমার মন এরকম কিছু চায় না। তুই আমার মামাতো বোন আছিস, সেটাই থাক। আমার ব্যাপারটা একবার বুঝতে চেষ্টা কর। আমার মনের বিরুদ্ধে তো আমি তোকে ভালোবাসতে পারি না। আফিফা এগিয়ে যেতে নিলে জহিরের দিকে। জহির আরো 2 পা পিছিয়ে গিয়ে বলল, খবরদার আফিফা, কাছে আসবি না। এসব নিয়ে যদি এত বাড়াবাড়ি করিস তোরা, তবে ভালো হবে না। তোর প্রতি আমার 1 ফোঁটাও ইন্টারেস্ট নেই। আমি আমার এক ফ্রেন্ডকে ভালোবাসি। আশা করি এরপর তোর আর বলার কিছু থাকবে না। যা, আমার রুম থেকে যা। কেউ দেখলে ব্যাপারটা খারাপ দেখাবে। আফিফা কেঁদে বলল, যাব না, আমি এইখানেই থাকবো। এই ফ্লোরে মাথা ঠুকে মরে যাব। রুমের বাইরে দাঁড়িয়ে আদিবা বেগম সব শুনলেন। মেয়েকে বিছানা ছাড়তে দেখে তিনি পিছু নিয়েছেন। মেয়েকে বাধা দেননি তিনি। রুমে এসে আফিফার হাত ধরে ফ্লোর থেকে তুললেন। বিনা বাক্য ব্যয়ে আফিফা মায়ের সাথে চলে গেল। ব্যাগ গুছিয়ে নিল জহির সেই মুহূর্তেই। বাড়িতে থাকলে আফিফা কখন কোন পাগলামি করে বসে কে জানে। এর চেয়ে ভালো চলে যাবে হোস্টেলে। ফজরের নামাজের পরেই জহির মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। যাবার আগে নয়না একবার বলল, একবার ভেবে দেখ আফিফাকে নিয়ে ভাই। জহির হেসে বলল, মনের থেকে তো একটা ফিলিংস থাকতে হবে নয়না, সেটা আমার নেই আফিফার জন্য। বড় মামির উপরে রাগ হচ্ছে পরের ব্যাপার, জোর করে কি কিছু হয়? সকালবেলা শালুক মুখ অন্ধকার করে ব্যাগ গুছিয়ে নিল স্কুলে যাওয়ার জন্য।
কিছুক্ষণ মা বাবার সাথে ঘ্যান ঘ্যান করেছে আফিফার শ্বশুর বাড়ি দেখতে যাওয়ার জন্য সবার সাথে। বাবা যেই একটু নরম হলো সম্মতি দিতে যাবেন, সেই মুহূর্তে জমের মতো হাজির হলো ধ্রুব ভাই। কড়া গলায় শালুক চলে গেল। একটা জাম কালার হিজাবে আশাকে ভীষণ সুন্দর লাগছে। আদনান আশাকে দেখে অবাক হলো। আশার এই লুকটা আদনানের অজানা। আশা হাসতে হাসতে বলল, জানো, ধ্রুব কাল রাতে আমাদের সবার জন্য গিফট এনেছে। আমার তো খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি এই হিজাব ট্রাই করেছি। শাপলা আমাকে পরিয়ে দিয়েছে। সুন্দর লাগছে না? আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, তারপর বলল। তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আশা। আশা মুচকি হেসে বলল, তুমি তো কখনো আমাকে কিছুই গিফট দাও না। আমেরিকা থাকতেও দাওনি কখনো, দেশেও দাওনি। অথচ ধ্রুব কি সুন্দর সবার সাথে আমার জন্য মনে করে গিফট এনেছে। থ্যাংক ইউ ধ্রুব। ধ্রুব বসে বসে পাউরুটিতে জেলি মাখিয়ে খাচ্ছিল। আশার দিকে তাকিয়ে মুচকি হেসে ওয়েলকাম বলে আবারও খাবারে মনোযোগ দিল। আদনানের মুড অফ হয়ে গেল হঠাৎ করেই। আশা কি ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে? ধ্রুব কি আশাকে ইমপ্রেস করার একটা সূক্ষ্ম চাল আছে নাকি? সোনার হরিণ হাত ছাড়া হয়ে যাবে না তো ধ্রুবর জন্য? তিক্ততায় ভরে গেল আদনানের মন। আশার সামনে বারবার নিজের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে। কিছু একটা করতেই হবে আদনানকে ভেবে নিয়ে আদনান ঠিক করলো, আশাকে একা পেতে হবে। একা টাইম স্পেন্ড করে আশার মন অন্যদিকে ডাইভার্ট করতে হবে। একটা কাপে চা ঢালতে ঢালতে আদনান বলল, দারুণ একটা মুভি দেখবো আশা, তাড়াতাড়ি খেয়ে নাও। দুজন মিলে পুরো মুভিটা এনজয় করব। আশা বলল, না, চলো ঘুরে আসি বাহিরে থেকে। আদনান বিরক্ত হলো। বাইরে গেলে কি আশাকে একান্তভাবে পাওয়া যাবে? কাঁধিমে ওর প্ল্যান বানচাল করতে যাচ্ছে। আদনান মুখে হাসি ফুটিয়ে বলল, আজকে না আশা, আমার হাঁটুতে একটু ব্যথা করছে, হাঁটতে পারবো না আমি। ধ্রুব বের হয়ে যেতেই আশা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ ধ্রুব? ধ্রুব জবাব দিল, বাইরে যাচ্ছি, একটু ঘুরে আসি। আশা চা শেষ না করে দাঁড়িয়ে আদনানকে বলল, তুমি তাহলে রেস্ট নাও, মুভি এনজয় করো। তুমি তো হাঁটতে পারবে না। আমি ধ্রুবর সাথে ঘুরে আসি। ধ্রুব বের হয়েছে শালুকের স্কুলে যাবার উদ্দেশ্যে। স্কুলের টিচারদের সাথে দেখা করবে আর সেই সাথে শালুককে একটু কড়াকড়ি দেওয়ার জন্য বলে আসবে। আশাকে ধ্রুব বলল, আমার তো একটু কাজ আছে আশা, আমাদের স্কুলে যেতে হবে। অনেকদিন হলো স্যারদের সাথে দেখা করি। আশা আগ্রহী হয়ে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি ইন্টারেস্টেড তোমাদের স্কুলটা দেখতে। আদনানের কাছে তোমাদের স্কুলের অনেক গল্প শুনেছি। তোমরা সবাই নাকি অনেক ব্রিলিয়েন্ট ছিলে। আদনান কিছু বলার আগে আশা বের হয়ে গেল ধ্রুবর সাথে। চাইলে আদনানও যেতে পারলো না, গেলে তার মিথ্যে ধরা পড়ে যাবে যে। একটা খয়েরি রঙের টি শার্ট আর ট্রাউজার পরে ধ্রুব হাঁটতে লাগলো। আশা কিছুটা পেছন থেকে ধ্রুবকে লক্ষ্য করছে। ধ্রুবর চলাফেরা, কথাবার্তা সবকিছু তো কেমন একটা পুরুষালী ভাব আছে। সেই তুলনায় আদনানকে আশার ন্যাকা মনে হয়। পুরুষ মানুষ হবে সিংহের নেই, সারাক্ষণ কেন সে বিড়ালের মতো চলবে? আদনানকে ব্যাপারটা বলেও আশা বুঝাতে পারেনি। আশা থমকে দাঁড়ালো হঠাৎ করে। সে কি ধ্রুবর উপর দুর্বল হয়ে যাচ্ছে? এরকম তো কত ছেলেকে আশা দেখেছে। আশার তো এরকম কতগুলো বয়ফ্রেন্ড আছে আমেরিকায়। কই, তাদের কারোর প্রতি তো আশা এভাবে ইমপ্রেস হয়নি। তবে ধ্রুবকে নিয়ে আশা ভাবছে কেন? ধ্রুবর সবকিছু আশার এত ভালো লাগছে কেন? শেষ ক্লাসের স্যার এসে শালুককে বলল, ধ্রুব এসেছে আজ স্কুলে। ছেলেটা ভীষণ ট্যালেন্ট। তোমার ফ্যামিলির সবাই তো আমাদের হাতেই মানুষ। সবাই তো মেধাবী শালুক। তুমি এমন কেন পড়ালেখায়? ধ্রুব, হেড স্যার সহ আমরা যতদিন তোমার ক্লাস নেই সবাইকে বিশেষভাবে বলে গেছে তোমাকে যেন একটু পড়াশোনার জন্য কড়াকড়ি দেওয়া হয়। শালুক দাঁত কিরমিরিয়ে মনে মনে বলল, তোর মাথায় 100 কাক হাগু মুতু পড়ুক, তার ছিঁড়া ধ্রুব। আজকে যদি তোকে একটা কঠিন শাস্তি না দিছি তবে দেখিস। বিকেলে শালুকের টিচার এলো শালুককে পড়াতে। শালুকের মনে হলো কেউ যেন ওর কলিজাটা কেটে ফালা ফালা করে দিচ্ছে। শালুকের রুমে গিয়ে ধ্রুব পলককে বসতে বলল। তারপর শালুক ভোতা মুখ করে নিজের চেয়ার টেনে পড়তে বসলো। পলক কুশলাদি জিজ্ঞেস করে বলল, তোমার সিলেবাস দাও আমাকে। সিলেবাসের কতটুকু শেষ করেছো তুমি আগে সেটা দেখাও। শালুক সিলেবাস বের করে দিল। ঝকঝকে তকতকে সিলেবাস দেখে পলক শালুকের দিকে তাকালো। তারপর বলল, সিলেবাস তো একেবারে নতুন দেখছি, মনে হচ্ছে আজকে ছাপা হয়েছে। তুমি কি এর আগে কখনো সিলেবাস ছুঁয়েও দেখোনি?
শালুক বিরক্ত হয়ে বলল, এসব ছোঁয়াছুঁয়ের মধ্যে শালুক নেই, বুঝলেন স্যার? সিলেবাস ধরে কি করব আমি আজীবন এদিকে সেদিকে তাকে এক্সাম দিয়ে পাশ করে এসেছি। এসব মেহনত করা আমার পক্ষে সম্ভব না। পলক হতভম্ব হলো শালুকের এরকম জবাব শুনে। শালুক ষড়যন্ত্রের ভঙ্গিতে এগিয়ে গিয়ে বলল, যেই আপনার সাথে একটা ডিল করি স্যার, যে 1 ঘন্টা আপনি আমাকে পড়ানোর কথা, সেই 1 ঘন্টা আপনি এসে আপনার মতো সময় কাটাবেন, ফোন টিপেন, চ্যাটিং করেন, কানে হেডফোন লাগিয়ে গান শোনেন, কোনো সমস্যা নেই। আমিও আমার মতো বসে খাতায় আঁকিবুকি করি, আপনারও শান্তি আমারও শান্তি, কেউ জানবে না কিছু। আমি এমনিতেও পরীক্ষায় খারাপ করব, এটা আমাদের বাসার সবাই জানে। আমাদের ছোট্ট যে নিধি আছে সেও জানে এটা। মতির মাও আছে না, সেও আমাকে নিয়ে ভবিষ্যৎবাণী করে রেখেছে। তাই আপনার বদনাম হবার কোনো চান্স নেই। মাস শেষে আপনি বেতন পেয়ে যাবেন। এরকম সুযোগ কি আর আসবে স্যার? এরকম অপরচুনিটি আপনাকে আর কেউ দেবে না, বলেন রাজি কিনা? পলক ঘামতে শুরু করলো শালুকের কথা শুনে। এরকম স্টুডেন্ট কখনো কেউ পেয়েছে কি না? পলকের জানা নেই। অলস বিকেলটা কেমন খাপছাড়া লাগছে আজকে। রোদ পড়ে গেছে, সন্ধ্যা নেমে আসবে ধরণীর বুকে। পলক চলে গেছে 20 মিনিট আগে। আস্তে আস্তে চারদিক অন্ধকার হয়ে আসছে। শালুক বসে আছে নিজের রুমে, কিছু ভালো লাগছে না তার। লেখাপড়া ব্যাপারটা এত জটিল কেন শালুক ভেবে পায় না। কি হতো লেখাপড়া মুক্ত পৃথিবী হলে? শালুক তখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারত। ধ্রুব এসে বিছানায় পা তুলে বসলো, তারপর শালুককে জিজ্ঞেস করলো, সমস্যা কি তোর? বিজনেসম্যান হয়ে গেছিস, ডিল করা শিখেছিস, সাহস কত তো টিচারের সাথে ডিল করিস না পড়ার ব্যাপারে? শালুক বিরস বদনে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, তোমার মনে রাখা উচিত পৃথিবীতে সবাই সবকিছুর জন্য আসেনি। আমি এসেছি অন্য কাজে, খাবো, ঘুরবো, উড়বো, বিয়ে করব, সংসার করব, বাচ্চা সামলাবো। এইসব পড়ালেখায় সময় নষ্ট করার কোনো মানে হয়? ধ্রুব কটমট করে তাকালো শালুকের দিকে। শালুকের ভীষণ ভয় লাগলো, তবুও চেহারায় ডোন্ট কেয়ার ভাব ফুটিয়ে বসে রইল। ধ্রুব একটু ভেবে মুচকি এসে বলল, ঠিক বলেছিস, তোর পড়ালেখার পিছনে অযথা এত টাকা নষ্ট করা মানে হয় না। শোন, আমি চাচাকে বলে দিচ্ছি আফিফার বিয়ের পরপরই তোর বিয়ের ব্যবস্থা করতে। আবার জানাশোনা ভালো পাত্র আছে, আবার এক বন্ধুর বড় ভাইয়ের শুটকির ব্যবসা আছে, এস অবস্থাপন্ন লোক ওরা। শালুক নাক কুচকে বলল, কি বললে তুমি? শুটকি? ধ্রুব সরল মুখ করে বলল, ওয়াক করছিস তুই? তুই জানিস কক্সবাজারে ওনার 2টো শুটকির আড়ত আছে? কত টাকা পয়সাওয়ালা মানুষ ভেবেছিস? ধর কক্সবাজারে থাকতে পারবি তুই, সেই সুবাদে আমরাও যখন তখন ঘুরতে যেতে পারবো, হোটেল ভাড়া লাগবে না আমাদের। আচ্ছা, এক কাজ করি, আমি চাচা চাচির সাথে এই ব্যাপারে কথা বলি। ওদেরও তেমন কোনো ডিমান্ড নেই, শুধু একটা হাবা গোয়া বলদ টাইপের বিয়ে। এই ক্ষেত্রে তোর চাইতে পারফেক্ট আর কেউ পাবে বলে মনে হয় না। শালুকের বুক ফেটে কান্না এলো। শুটকি শালুকের 2 চোখের বিষ। বাসায় শুটকি রান্না হলে শালুক সেদিন নিচতলায় খেতেও চায় না গন্ধের ভয়ে। অথচ সেখানে কি না তার বিয়ের কথা বলেছে এরকম একটা শুটকির ব্যবসায়ীর সাথে। এই লোকের শরীর থেকে সব সময় শুটকির দুর্গন্ধ বের হবে। পারফিউমের বদলে এই লোক শুটকি গায়ে ঘষবে। ভবিষ্যতে শালুকের বাচ্চারা হবে শুটকি প্রেমী। কল্পনায় এটুকু দেখে শালুকের জ্ঞান হারাবার জোগাড়। শালুকের কাদো কাদো চেহারার দিকে তাকিয়ে ধ্রুবর ভীষণ মায়া হলো। ইচ্ছে হলো চিবুকে হাত রেখে একবার বলে, আমি আছি তো বোকা ফুল, তোকে অন্য কোথাও যেতে দিব না। আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো। ইচ্ছে হলেই সব কিছু করা যায় না। ধ্রুবও করতে পারলো না, বরং হেরে গলায় চেঁচিয়ে চাচিকে ডাকতে লাগলো। শালুক তড়িঘড়ি করে লাফিয়ে উঠে ধ্রুবর মুখ চেপে ধরলো। বিনীত ভঙ্গিতে বলল, না ধ্রুব ভাই, এই কাজ করো না। আমি ঠিকঠাক করব। কিসের বিয়ে, কিসের সংসার? অনলি লেখাপড়া করবে শালুক। শালুকের জন্ম হয়েছে লেখাপড়া করার জন্য। পড়তে পড়তে শহীদ হয়ে গিয়ে গিনেস বুকের নাম লেখানোর জন্য শালুকের জন্ম। ধ্রুবর ভীষণ হাসি পেল শালুকের কথা শুনে। এই যে শালুক তার মুখে হাত দিয়ে চেপে ধরে আছে, ধ্রুবর ভীষণ ভালো লাগছে। বৃষ্টির অপেক্ষায় থাকা চাতক যেন আনন্দিত হয়ে বৃষ্টির জল দেখছে। ধ্রুবরও তেমন আনন্দ হচ্ছে। তবুও ধ্রুব শালুকের হাত ছড়িয়ে দিল, তারপর বলল, আর কোনোদিন যেন আমি এসব কথা না শুনি পলকের থেকে। ধ্রুব চলে যেতেই শালুক মাথায় হিজাব খুলে ফেলল। উপরের পাটির দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো। ধ্রুবকে টাইট দেওয়ার একটা দুষ্টু বুদ্ধি। সন্ধ্যাবেলায় চা খাওয়ার সময় শালুক কিচেন থেকে এক পিরিচে করে চিনি নিয়ে এলো কিছুটা।
তারপর ধ্রুবর বেডরুমে গিয়ে বিছানায় চাদরের চারদিকে ছিটিয়ে দিল। তৃতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার মতো আনন্দ নিয়ে শালুক নিজের ঘরে গিয়ে ফিনান্স বই নিয়ে বসলো। কিছুক্ষণ অর্থের সময় মূল্যের অঙ্ক করতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মাথায় এত সূত্র ঢুকলো না। একবার ভাবলো ধ্রুবকে ডাকবে, পরক্ষণে সেই চিন্তা বাতিল করে দিল। যেই মানুষ তার জন্য সুটকি ব্যবসায়ী পাত্র পছন্দ করতে পারে, সে আর যাই হোক শালুকের শুভাকাঙ্ক্ষী কিছুতেই না। তার সাথে কিসের লেনা দেনা? সবাই মিলে নিচতলায় গোল হয়ে বসে আফিফার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আফিফার রুমে শাপলা, শালুক, আশা তিনজনই বসে আছে। গতরাতের ঘটনার পর থেকে আদিবা বেগম আফিফাকে একা রাখতে ভীষণ ভয় পাচ্ছেন। পাছে মেয়ে যদি বাড়ি ছেড়ে পালিয়ে যায় অথবা উল্টাপাল্টা কিছু করে বসে এই ভয়ে। ছেলের বাড়িঘর সবার পছন্দ হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নিল ছেলেপক্ষকে জানাবে তাদের পছন্দের কথা। সবার অনুরোধে শালুকের দাদা নিজে কল দিলেন চেয়ারম্যানকে। সব কথার শেষে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার অর্থাৎ তার 2 দিন পরে পাত্রপক্ষ আসবে এঙ্গেজমেন্ট করতে, আর সেদিনই তারা বিয়ের তারিখ ফাইনাল করে যাবে। আদনান কিছুটা স্বস্তি পেল। আফিফাকে বিয়ে না দিয়ে নিজের বিয়ের কথা তুলতে পারছে না সে। এবার নিশ্চিন্ত হতে পারবে আফিফার বিয়ের পর। আশাকে নিয়ে আদনানের ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আশাকে ভরসা করতে পারছে না আদনান। রাতে সবাই যখন খেতে বসলো তখনই বাসার সদর দরজা নক করতে লাগলো কেউ একজন। মতির মা দরজা খুলে দিতেই দেখে ধুতি পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে বাহিরে। বিনীত ভঙ্গিতে বলছে, ধ্রুব বাবু কি বাড়িতে আছেন? একবার দেখে দিবেন। মতির মা মুখ বাঁকিয়ে এসে বলল, ধ্রুব, ভাইজানের কাছে এক লোক আসছে, দেখা করতে চায় ভাইজানের লগে। খাওয়া রেখে ধ্রুব উঠে গেল। ধ্রুবর পেছন পেছন গেল হাসনা বেগম। হিন্দু লোকটাকে দেখেই ধ্রুব চমকে উঠলো, যেমন তেমন চমকালো হাসনা। এত বছর পর কেন এসেছে? ধ্রুব কিছু বলার আগেই লোকটা বলল, দীপালি মা বড় অসুস্থ বাবু, বারবার আপনার নাম নিচ্ছেন, আপনাকে একটু দেখতে চাচ্ছেন। ধ্রুব শান্তস্বরে জিজ্ঞেস করলো, দীপালিকে? আমি এই নামে কাউকে চিনি না। হাসনা পেছন থেকে ধ্রুবকে ধরে বললেন, এভাবে বলতে নেই ধ্রুব, যাই হোক জন্মদাত্রী মা তোর। ধ্রুবর রাগ হলো ভীষণ, চিৎকার করে বলল, নেই নেই, কেউ নেই আমার। আবার মাও নেই, বাবাও নেই। এত বছর ধরে আমাকে যার প্রয়োজন হয়নি, আজকেও আমাকে তার লাগবে না। আমি এমন কোনো রোগের ঔষধ না যে আমাকে দেখলে অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠবে। ধ্রুবর চিৎকার শুনে ডাইনিং টেবিলে বসা সবাই চমকে উঠল। এত রেগেছে কেন ধ্রুব? সবচেয়ে বেশি ভয় পেল শালুক। এরকম চিৎকার করে কেউ কথা বলে শালুকের ভীষণ কান্না পায়। ভয়ে হাত পা কাঁপতে থাকে। একে একে সবাই দরজার দিকে এগিয়ে এলো। সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে ধ্রুব চলে গেল নিজের রুমে। ধ্রুবর বাবা সেলিম সাহেব এতক্ষণে তার বাবার রুমে বসেছিলেন। যেহেতু ধ্রুব তার মুখোমুখি হওয়া পছন্দ করেন না, তাই তিনিও ছেলের সামনে পড়তে চান না। ছেলে বাড়িতে যেই কটা দিন আছে যাতে নিজের মতো করে থাকতে পারে, এজন্য নিজেই সরে থাকেন। ধ্রুবর চিৎকার শুনে তিনিও বের হয়ে এলেন। ধ্রুবকে উপরের দিকে যেতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ধ্রুব এমন চিৎকার করলো কেন? হাসনা বেগম সবটা বলতেই সেলিম সাহেবের মুখ শুকিয়ে গেল। অদূরে দাঁড়িয়ে থাকা ফরিদার দিকে তাকালো। ফরিদার চোখ দুটো কি ছলছল করছে অশ্রুতে, কে জানে। দূর থেকে তিনি বুঝতে পারলেন না তা। হাসনা বেগম গিয়ে ধ্রুবকে ডাকলেন। ধ্রুব দরজাটা খুললো কিছুটা সময় নিয়ে। মোটা পিলারের আড়াল থেকে শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব হাসনা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হুট করে চাচিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল ছোট বাচ্চাদের মতো করে। সেদিনই শালুক প্রথম জানতে পারলো ধ্রুব নামক লৌহ পদার্থের একটা মানুষের মতো মন আছে। ধ্রুব খুব দ্রুত নিজেকে সামলে নিল। ভেজা শরটাকে লুকাতে পারলো না আর। অন্যদিকে ফিরে জিজ্ঞেস করলো, কিছু বলবে চাচি? আর যাই বলো, আমাকে এই অনুরোধ করো না ওনাকে দেখতে যাই যেন। এই দুনিয়ায় বাবা মা থাকার পরেও তো অনেকে অনাথ হয়, আমিও তাদের দলের একজন। আবার কোনো পিছুটান নেই চাচি। হাসনা বেগম কোমল গলায় বলল, সে যে জন্ম দিয়েছে বাবা, পৃথিবীর মুখ দেখিয়েছে। ধ্রুবর রাগ হলো ভীষণ, চিৎকার করে বলল, কেন জন্ম দিল চাচি? আমি কি নিজে থেকে এই দুনিয়া আসতে চেয়েছি? আমাকে কেন তারা এই দুনিয়ার আলো দেখালো? আর তারপর যখন দুজনের প্রতি আগ্রহ ফুরিয়ে গেল, তখন দুজনেই বিচ্ছেদ হয়ে গেল। কেউ ভাবলো না আমার কথা। হাসনা বেগম কি জবাব দিবেন এই প্রশ্নের? দীপালি এই বাড়ি থেকে চলে গিয়েছে ধ্রুব যখন ক্লাস 5-এ পড়ে তখন। ধ্রুব এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে।
কিছুদিন পর অনার্স কমপ্লিট হবে তার। এত বছর পর আজকে দীপালির মনে হলো ছেলের কথা। ধ্রুব নিজেকে সামলে নিতে বেশি একটা সময় নিল না, মুচকি হেসে চাচিকে বলল, আমি শুয়ে পড়েছি চাচি, যাও তুমি। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি খুব ভালো আছি চাচি, যাও তো এখন। হাসনা বেগম যন্ত্রের মতো নিচে নেমে এলো। নিচতলায় সবাই বসে আছে হাসনা বেগমের অপেক্ষায়। হাসনা বেগমকে বিমর্ষ হয়ে আসতে দেখে সবাই বুঝলো ধ্রুবকে মানাতে পারেনি হাসনা বেগম। সেলিম সাহেব চোরের মতো মুখ করে বসে রইলেন। সমস্ত ব্যাপারে তিনি নিজেকে সবচেয়ে বড় অপরাধী ভাবেন। আদিবা বেগম আপন মনে বলতে লাগলেন, কেন সে সময় আবেগে পড়ে এরকম কাজ করলে মেজো ভাই? আমরা সবাই কত নিষেধ করলাম হিন্দু মুসলমানে বিয়ে না করতে, সবাই কত নিষেধ করলো, তবুও করলে। তারপর আর তাকে ধরে রাখতে পারলে না কেন? সে তো শুধু বেহাতা হওয়া নদীর জলস্রোত ছিল। তোমার তো তার সাথে মেলামেশা করার সময় বোঝা উচিত ছিল সে কেমন মানুষ। তার পক্ষে কি হাতে পায়ে শিকল পরে সংসারী হওয়া সাজে? সেলিম সাহেব ভীষণ রেগে গেলেন। আজ আর নিজেকে সামনে রাখতে পারলেন না, চিৎকার করে বললেন, দোষ কি আমার ছিল ভাবি? তোমার সম্মানিত শ্বশুর কি কাণ্ড করেছে? তার মুখেই নাকি একটু চুলকানি পড়ে গিয়েছে আমি হিন্দু মেয়ে বিয়ে করায়। দীপালি কি তোমাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি ভাবি? এত বড় করে মেয়ে হয়েও তো সে নিজেকে সবার মতো সাধারণ ভেবেছে। বাবা তার হাতে পানি খাবে না, খাবার খাবে না, তার ছায়া দেখলেও সরে যাবে। সে যত বাবা বাবা বলে আপন হতে চাইলে বাবা ততই তাকে ঘৃণা করত। এই পৃথিবীতে কি আর কেউ এরকম বিয়ে করেনি? নুরুল ইসলাম সাহেব জবাব দিতে গিয়েও দিলেন না। ছেলে এখন উত্তেজিত হয়ে আছে। এখন তিনি যৌক্তিক কথা বললেও সে বুঝবে না। এসব নিয়ে তিনি ভাবছেনও না, তিনি শুধু ভাবছেন নিজের নাতির কথা। ছেলেটা এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছে। দোতলার টানা বারান্দায় দাঁড়িয়ে শালুক নিচের দিকে তাকিয়ে রইল। ধ্রুবর যত অপরাধ অন্যায় সব শালুক এক নিমিষেই ভুলে যায় ধ্রুবর মন খারাপ দেখলে। শালুকের ইচ্ছে করছে যে কোনো মূল্যে ধ্রুবর মন ভালো করে দিতে। হঠাৎ করে শালুকের মনে হলো ধ্রুবর বিছানায়ও চিনি ছিটিয়ে এসেছে রাগ করে, যাতে ওকে পিঁপড়া কামড়ায়। এখন যদি সত্যি পিঁপড়া কামড়ায় ধ্রুবকে? শালুকের কান্না পেল ভীষণ। কেন তখন এই কাজ করেছে? এখন কি করবে? ধ্রুব কি দরজা খুলবে? শালুক ধ্রুবর রুমের দরজা নক করলো। ধ্রুব ভেতর থেকে জিজ্ঞেস করলো, কি চাই? শালুক ভীত সন্ত্রস্ত হয়ে বলল, মা পাঠিয়েছে আপনার বিছানা ঝেড়ে দিতে। ধ্রুব দরজা না খুলেই বলল, লাগবে না, ভাগ এখান থেকে, আমি এলোমেলো বিছানায় ঘুমাতে পছন্দ করি। শালুকের কান্না এসে গেল। চোখের জল মুছে শালুক আবারও ডাকলো। ধ্রুব আর জবাব দিল না। ভেতরে ধ্রুব ভেঙে চুরে চুরমার হয়ে যেতে লাগলো যন্ত্রণায়। এমন অদ্ভুত ভাগ্য কেন তার? কে দেবে এই জবাব? সারা রাত ধরে শালুক ছটফট করে কাটিয়েছে। কি হচ্ছে ধ্রুবর রুমে কে জানে? ধ্রুবর কি ভীষণ কষ্ট হচ্ছে? আজ আর শালুককে সকালবেলায় ডেকে হয়রান হতে হয়নি কারো। শালুক নিজেই উঠে গিয়েছে সাত সকালে। ধ্রুব বের হলো একটা হলুদ টি শার্ট পরে। শালুকের সাথে ধ্রুবর দেখা হলো সকালে নাস্তার টেবিলে। বিপরীত চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো ধ্রুবকে। হাসনা বেগম চা দিতে দিতে ধ্রুবকে জিজ্ঞেস করলেন, এ কি অবস্থা তোর ধ্রুব? এসব কি? ধ্রুব ঘাড় চুলকে জবাব দিল, কি জানি চাচি, বুঝছি না, সারা রাত এত পিঁপড়া কামড়েছে কেন জানি। শালুক দেখলো ধ্রুবর সারা শরীর লাল হয়ে গিয়েছে পিঁপড়ার কামড়ে। দু চোখ দিয়ে আপনাতেই জল চলে এলো। আদনান আর আশাও এসে যোগ দিয়েছে নাস্তার টেবিলে। শালুকের চোখে পানি দেখে আদনান বলল, কিরে ফেলটুস, কাঁদছিস কেন? শালুক দ্রুত চোখ মুছে নিল। ধ্রুব এক নজর সেদিকে তাকিয়ে আবারও খেতে লাগলো। আশা হেসে বলল, শালুক, তোমাকে কেমন মন মরা লাগছে আজকে? শালুক জবাব দিল না। তার আগেই আদনান হাসতে হাসতে বলল, গিয়ে দেখো কোনো পরীক্ষা ফেল করে বসে আছে, ওর পিছনে অযথা টাকা পয়সা ওয়েস্ট করা হচ্ছে। গাধা দিয়ে তোর হাল চাষ হয় না, ওরে দিয়েও আর পড়ালেখা হবে না। তুই আমাদের আকিবকে আসার পর থেকে দেখেছো শালুকের মতো করতে। দুজনেই সেম ক্লাসে পড়ে। আকিবকে তো পড়ার টেবিল থেকে নড়ানোই যায় না, আর শালুকে দেখো যেখানে যাবে সেখানেই দেখবে শালুক হাজির, নিজের এই পূজা নাক নিয়ে। শালুক শক্ত হয়ে বসে রইল। ধ্রুব বিরক্ত হয়ে আদনানের দিকে তাকালো। আদনান ধ্রুবর সেই দৃষ্টিকে পাত্তা দিল না, বরং আশার সামনে কিছু বলতে পেরে খুশি হলো। শালুকের এসব কিছুই কানে গেল না। সে ভাবছে ধ্রুবর কথা।
ধ্রুবর তো গতকাল এমনিতেই মন খারাপ ছিল, মনের কষ্টে হয়তো শরীরের এই কষ্টকে সে পাত্তা দেয়নি। কেন এমন কাজটা সে করলো? এত বোকা কেন সে? ভেবে পেল না শালুক। হাসনা এসে জিজ্ঞেস করলো, বসে আছিস যে, স্কুলে যেতে হবে না? শালুক জবাব দেওয়ার আগে আবারও আদনান বলল, ওর আর স্কুলে গিয়ে কি লাভ চাচি? এরকম নিরেট গাধা কি আর এই দেশে আছে? ওর মাথা সিটি স্ক্যান করে দেখা দরকার, এই মাথায় আসলে কি আছে। ও পরে কি হবে আর? পড়ালেখা বন্ধ করে মতির মায়ের সাথে কাজে লাগিয়ে দাও। ধ্রুবর প্রচন্ড রাগ হলো এসব কথা শুনে, তবে শালুকের সামনে কিছু বলল না। শালুক এবার ভীষণ কষ্ট পেল। এই লোকটা যখন তখন শালুককে ক্রিটিসাইজ করে কথা বলে। সব সময় দুষ্টুমি মশকরা, মানুষের হজম হয় না। যখন মন বিক্ষিপ্ত থাকে তখন এসব কথা গায়ে ভীষণ লাগে। শালুকেরও লাগলো ভীষণ। আদনানের জন্য যেই অনুভূতি আগে হতো তার ছিটে ফোটাও এখন আর মনে নেই, বরং আদনানকে শালুকের ভীষণ স্বার্থপর মনে হয়। সেদিন আফিফাকে কিভাবে ধমকেছে শালুক তা দেখেছে। লেখাপড়ার জন্য ধ্রুবও তো তাকে বকাঝকা করে, তা তো কখনো এমন হয় না যে শালুকের মনে আঘাত লাগে। উঠে দাঁড়িয়ে শালুক আদনানকে বলল, আমার মাথায় কি আছে সেটা নিয়ে না ভেবে নিজের কুৎসিত মনটাকে আগে পরিষ্কার করো। ধ্রুবর ভীষণ ভালো লাগলো শালুকের এই প্রতিবাদ। মাথা নিচু করে ধ্রুব মুচকি হাসতে লাগলো। বাইরে অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে। শালুক উপরে চলে গেল। আশা হেসে বলল, ছোটদের সাথে আন্তরিক ব্যবহার করতে হয় আদনান। তোমার মধ্যে আমি সে আন্তরিকতা দেখিনি কখনো। ওদেরকে ভালোবেসে বুঝিয়ে কথা বলতে হয়। তুমি সবসময় শালুককে হার্ট করে কথা বলো। ধ্রুবও কিন্তু শালুকের ব্যাপারে কনসার্নড। ইভেন সেদিন স্কুলে গিয়ে টিচারদেরও রিকোয়েস্ট করে এসেছে শালুককে যেন একটু স্পেশাল কেয়ার নেওয়া হয়। তুমি কেন এমন বিহেভ করো আদনান? আদনান জবাব দিতে পারলো না। কিছুটা রুষ্ট হলো আশার কথায়। সারাক্ষণ আশা ধ্রুবর প্রশংসা করে আদনানের তা সহ্য হলো না। শালুক ঝড়ের বেগে উপরে গিয়ে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে নেমে এলো। কোনো দিকে না তাকিয়ে হনহন করে বের হয়ে গেল। টিফিনের টাকাটাও আজকে নিল না শালুক। ধ্রুব চেয়ার থেকে উঠে শালুককে ডাকলো, কিন্তু শালুক দাঁড়ালো না। আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, ধ্রুব দ্রুত উপরে গেল। নিজের রুমে গিয়ে ছাতা নিয়ে বের হয়ে আসতেই আশা পথ আটকালো ধ্রুবর। জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আমিও যাব, চলো। ধ্রুব উদ্বিগ্ন স্বরে বলল, শালুককে ছাতা নিয়ে আসতে হবে, বৃষ্টির পানিতে শালুকের অ্যালার্জি আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ধ্রুব না দাঁড়িয়ে বের হয়ে গেল। ধ্রুবর পিছু পিছু আশাও বের হয়ে গেল। আদনান বসে বসে আশার ছুটে যাওয়া দেখল। আকাশ আরো অন্ধকার হয়ে আসছে, কেমন গুড়গুড় শব্দ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। আশাকে ফেলে ধ্রুব ছুটে গেল। শালুককে থামাতে হবে যে কোনো মূল্যে। মেঘের ডাককে শালুক প্রচন্ড ভয় পায়, সেই ছোটবেলা থেকে। একা থাকলে শালুক মারাত্মক ভয় পেতে পারে ভেবে ধ্রুব দৌড়াতে লাগলো। রাগের মাথায় হয়তো শালুক বৃষ্টিতে ভিজবে। শালুক রেগে গিয়ে দ্রুত হাঁটছে। ধ্রুব দৌড়ে এসে শালুকের মাথায় ছাতা ধরতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আল্লাহকে কৃতজ্ঞতা জানালো ধ্রুব বৃষ্টি এই মুহূর্তে দেয়। আর এক মুহূর্ত আগে হলেও শালুক ভিজে যেত। বৃষ্টি বেশ জড়সড় হচ্ছে দেখে ধ্রুব শালুকের হাত ধরে একটা বন্ধ দোকানের সামনে নিয়ে দাঁড়ালো। অতিরিক্ত নিরাপত্তার জন্য ছাতা খুলে শালুকের সামনে দিয়ে রাখলো, যাতে সামনের দিক থেকে বৃষ্টির সিটে ফোঁটা না আসে শালুকের গায়ে। ভিজতে ভিজতে আশা এগিয়ে এলো। আশার ভীষণ ভালো লাগছে ভিজতে। ধ্রুবকে ডেকে আশা বলল, ভিজবে ধ্রুব, আসো। ধ্রুব হেসে বলল, এখন না আশা, শালুক ভয় পেতে পারে। হঠাৎ করে বিকট শব্দে মেঘ ডাকলো। শালুক ভয়ে কুকড়ে গেল। ধ্রুব শালুকের হাত শক্ত করে চেপে ধরে বলল, শালুক শোন, কি হয়েছে একবার আমাদের ভার্সিটির একটা গল্প বলি তোকে। শালুকের হঠাৎ করেই হাসি পেল। মাথা মোটা শালুক কিছু না বুঝলেও এটুকু বুঝে গেল ধ্রুব ভাই আসলে গল্পটা বলতে চাইছে। শালুক যেন মেঘের গর্জনের ব্যাপারটা ভুলে যায়। যার সাথে কথা বলতে গেলেও বিরক্ত হয়ে যায়, সে কিনা এখন নিজে থেকেই শালুকের সাথে কথা বলছে অনবরত। শালুক ভয় পাচ্ছে দেখে দুই হাত শক্ত করে ধরে রেখেছে। একটা মানুষ তার ব্যাপারে এত কিছু ভাবে, অথচ সে কিনা তাকে এভাবে কষ্ট দিল। কিভাবে পারলো শালুক এরকম করতে? ধ্রুব বলল, আচ্ছা তোকে একটা কৌতুক বলি শোন। রেলওয়েতে ইন্টারভিউ হচ্ছে, একটা চটপটে ছেলেকে সবাই একটু বাজিয়ে নিতে চাইলে। ধরো একটা দ্রুতগামী ট্রেন আসছে, হঠাৎ দেখলে লাইন ভাঙা, কি করবে তুমি? ট্রেন থামাতে লাল নিশান ওড়াবো। যদি রাত হয়,
লাল আলো দেখাবো। লাল আলো যদি না থাকে তাহলে আমার বোনকে ডাকবো। বোনকে? কেন? ওর অনেক শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। আশা হেসে উঠল শব্দ করে। শালুক মুচকি হাসলো। ধ্রুব কিছুক্ষণ পর শালুককে বলল, শালুক, লেখাপড়ার ব্যাপারটা এমন কঠিন কিছু না। মানুষ চাইলেও পারে, কিন্তু মানুষের চেষ্টার কাছে অসাধ্য বলে কিছু নেই। মানুষকে এজন্যই তো আশরাফুল মাখলুকাত বলা হয়, সৃষ্টির সেরা জীব। তবে তুই কেন এত অবহেলা করছিস বল? লেখাপড়া শুধু নিজের জন্য হয়, সবকিছু সবাইকে দেয়া যায়। মানুষ ছিনিয়ে নিতে পারে, পারে না শুধু কারো জ্ঞানকে ছিনিয়ে নিতে। তুই তো এমন ছিলি না শালুক। ছোটবেলায় আমার হাত ধরেই তোর পড়ালেখায় হাতে খড়ি হয়েছিল। তবে কেন দিনে দিনে পড়ালেখার ব্যাপারে এত উদাসীন হয়ে যাচ্ছিস তুই? তোর না স্বপ্ন ছিল শালুক টিচার হবি? সেই স্বপ্ন নিয়ে একবার ভেবে দেখ। নিজেকে নিজে জিজ্ঞেস কর, কেন এমন করছিস? এখনো সময় আছে শালুক, বাকি জীবন পড়ে আছে সামনে। শালুক কিছু বলল না। আসলে ও শালুক জানে না ঠিক কিভাবে সে লেখাপড়ায় এত পিছিয়ে পড়েছে, কেন এত অবহেলা পড়ালেখার ব্যাপারে তার। হুট করেই শালুক সিদ্ধান্ত নিলে তাকে পড়তে হবে, বেশ ভালো করে পড়তে হবে, যাতে কেউ তাকে লজ্জা দিয়ে কথা বলতে না পারে। মুহূর্তেই শালুকের মন ভালো হয়ে গেল, সবকিছু ভালো লাগতে শুরু করলো। এই যে একটু দূরে আশা দাঁড়িয়ে আছে, আশাকেও এখন শালুকের ভীষণ ভালো লাগছে। ধ্রুব ভাইকে ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাও ভালো লাগছে শালুকের। বৃষ্টি একটু কমতেই শালুক ছাতা নিয়ে স্কুলের দিকে গেল। ধ্রুব আর আশা বাড়ির দিকে পা বাড়ালো। কিছু দূর যাওয়ার পর আশা বলল, ধ্রুব, শালুককে ভীষণ ভালোবাসো তুমি না? ধ্রুব চমকালো ভীষণ। শালুক তার মনের মণিকোঠায় লুকিয়ে রাখা ভালোবাসার একমাত্র বোকা ফুলের নাম, যার কথা আজ পর্যন্ত কেউ জানে না, কেউ বোঝেনি, যাকে সন্তর্পণে ধ্রুব লুকিয়ে রেখেছে নিজের মনে। আশার প্রশ্নের জবাবে হেসে ফেলল ধ্রুব। তারপর বলল, না তো, তেমন কোনো ব্যাপার না। আশা হাসলো। তারপর বলল, আমি সাইকোলজি নিয়ে পড়েছি ধ্রুব। মানুষের মন খুব ভালো করে না পড়তে পারলেও তোমার মনটা কিছুটা পড়তে পেরেছি। আমার মনে হচ্ছে আমি ভুল না। তুমি অস্বীকার করতে চাইলে করতে পারো, তবে আমি 99% শিওর তোমার মনে শালুকের জন্য একটা সফট কর্নার আছে। তুমি শালুককে প্রচন্ড রকম ভালোবাসো, যেমন তেমন নিজের ভালোবাসাকে ভীষণ সতর্কতার সাথে চেপে রেখেছো নিজের মধ্যে। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে ধ্রুব। তুমি আমার ফ্রেন্ড হবে? ধ্রুব হাসলো। হঠাৎ করে ভীষণ গম্ভীর স্বভাবের ধ্রুবর মনে হলো, কারোর সাথে নিজের মনের কথাটা শেয়ার করে হালকা হওয়া দরকার। আশা অবশ্যই ভালো মেয়ে, তার সাথে শেয়ার করাই যায়, বিশেষ করে আশা যখন বুঝে গেছে ব্যাপারটা। ঝিরিঝিরি বৃষ্টির জল হাতের মুঠোয় নিয়ে ধ্রুব বলল, শালুককে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ মানে ভীষণ রকম। ঠিক যেমন করে ঝিনুক ভালোবাসে নিজের বুকের মধ্যে মুক্তগুলোকে, তেমনি আমিও মনের গোপনে শালুককে লুকিয়ে রেখেছি ভালোবেসে। আশা মুচকি হেসে বলল, শালুক ভীষণ লাকি গার্ল। তাকে এরকম করে কেউ ভালোবাসে, অথচ সে বুঝতেও পারছে না সেটা। ধ্রুব বলল, তুমিও তো কম লাকি নও আশা। আদনান ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছো। আদনান ভাইও তোমাকে অনেক ভালোবাসে। শুনে আশা হাসলো ভীষণ। তারপর বলল, তোমার চোখে শালুকের জন্য যেমন ভালোবাসা প্রকাশ পায়, আদনানের চোখে আমি এখনো সেটা দেখিনি। যেদিন দেখবো সেদিন আমি নিজেই বলবো আমিও লাকি। আদনান অস্থির হয়ে অপেক্ষা করছে আশা আর ধ্রুবর ফিরে আসার। দুজন ভিজে বাড়ি ফিরলো অনেকক্ষণ পরে। আদনান দরজায় দাঁড়িয়ে দেখলো দুজন হেসে হেসে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে আশার গায়ের সাথে ওর ফতোয়া লেপে আছে। আশাকে ভীষণ কামড়িয়ে রাখছে। আদনানের ভীষণ রাগ হলো। ধ্রুব কি আশার প্রেমে পড়ে গেছে? আশা যে ধ্রুবর প্রেমে পড়েছে তা আদনান বুঝে গেছে। যে করে হোক ধ্রুবকে পথ থেকে সরাতে হবে। আশা এসে আদনানকে হালকা একটা হাঁক দিয়ে বলল, দারুণ মজা লেগেছে আজকে, জানো এরকম বৃষ্টি তো আগে দেখিনি। ভীষণ এনজয় করেছি। আদনানের ইচ্ছে করলে একবার বলতে, পুরুষ মানুষের সাথে রং ঢং করেছিস বৃষ্টির মধ্যে, এনজয় তো করবি। কিন্তু বলল না। আশাকে এসব কিছু বলে হাতছাড়া করতে চায় না আদনান। আদনানের সময়টা ভালো যাচ্ছে না। আদনান নিজেও বুঝতে পারছে না সে এত অস্থির হয়ে আছে কেন। কেন এমন কুডাক ডাকছে তার মন। না পারছে আশাকে কিছু বলতে, আর না পারছে ধ্রুবকে কিছু বলতে। ধ্রুবকে আদনান চেনে। ধ্রুব এরকম ছেলে না, কিন্তু আশার কাছে তো এইসব ছেলে খেলা। আদনান জানে আশার কাছে রিলেশনশিপটা ভীষণ ইজি, তবুও আদনান মিষ্টি কথা দিয়ে আশাকে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে এতদিন। আজ এই ছেলের সাথে কাল ওই ছেলের সাথে ডেটে যাওয়া সব হাসি মুখে সহ্য করেছে। শুধু একবার বিয়েটা হোক, সব হাতে আসুক,
তারপর 2 লাথি মেরে সে এই মেয়েকে বিদায় করবে। এরকম ক্যারেক্টারলেস মেয়েকে বউ হিসেবে মানায় না। অপশন হাতে রেখেই আদনান প্ল্যান করেছে শালুক হচ্ছে তার সেকেন্ড অপশন। এজন্যই তো আমেরিকায় থাকাকালীন শালুকের সাথে মিষ্টি কথা বলে ওকে পটিয়ে রাখার টেকনিক অ্যাপ্লাই করেছে। গোসল করে এসে আশা ধ্রুবর খোঁজে নিচতলায় স্টাডি রুমে গেল। ধ্রুব মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই পড়ছে। আশা ধ্রুবর সামনের চেয়ারে বসে বলল, এটা কিসের বই ধ্রুব? ধ্রুব বইয়ের দিকে তাকিয়ে বলল, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আশা আগ্রহী হয়ে বলল, আমাকে গল্প বলো ধ্রুব, তোমাদের ফ্রিডম ফাইটারদের স্টোরি শুনতে চাই আমি। ধ্রুব বলল, ভাইয়ার কাছে যাও, ভাইয়া বলবে সকাল থেকে আমার সাথে কথা বলেছো, ভাইয়া মন খারাপ হবে। আশা হেসে বলল, ধ্রুব, আদনান স্টোরি বলতে পারে না। ওর সব স্টোরি এক পর্যায়ে সেক্সুয়াল স্টোরিতে কনভার্ট হয়ে যায়। সবসময় তো আর এসব শুনতে ভালো লাগে না। ধ্রুবর কান লাল হয়ে গেল আশার কথা শুনে। এই বিষয়ে আর কথা বাড়ালো না ধ্রুব। কথা বলতে গেলে আশা হয়তো ফ্রি মাইন্ডে আরো অনেক কিছু শেয়ার করে ফেলবে। আশার দোষ দেয় না ধ্রুব। তার ন্যাশনালিটি, তার দেশের কালচার যেমন সে তেমনই হবে। তবে অবাক লাগে তার আদনানের ব্যবহার। আদনান কেমন যেন রূপ বদলে ফেলার চেষ্টা করেছে বলে ধ্রুবর মনে হয়। বাড়ির পিছনের পুকুরের আগে সবাই মিলে লাফঝাপ দিয়ে গোসল করত। বিশাল পুকুরে এ মাথা থেকে ও মাথা সাঁতরে যাওয়ার প্রতিযোগিতা করত। সকালে ভিজে বাড়িতে আসার পর ধ্রুব আদনানকে বলেছিল পুকুরে গোসল করতে যাবার কথা। শুনে আদনান হেসে বলল, পাগল নাকি তুই? পুকুরের পানিতে যেই পরিমাণ জার্মস আছে, ও মাই গড। ধ্রুব মুচকে এসে চলে গেল গোসল করতে পুকুরে। কাক ময়ূরের গুচ্ছ লাগালেই কি ময়ূর হতে পারে? ধ্রুব নিচের দিকে তাকিয়ে গল্প করতে লাগলো। আশাকে খুঁজতে খুঁজতে আদনান ও ধ্রুবর স্টাডি রুমে এসে হাজির হলো। আশার দিকে তাকিয়ে আদনান অবাক হলো। চিকন ফিতার একটা টপস আর স্কার্ট পরে আশা বসে আছে ধ্রুবর সামনে। দেহের অবয়ব স্পষ্ট হয়ে আছে ওর। আদনান হাসি মুখে এসে আশার পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে গল্প শুনে তারপর বলল, দূর, এসব কি বলছিস? এসব কি এখন বলার সময় নাকি? শোন, আমি গল্প বলি। আমেরিকা যাওয়ার পরে গল্প শোন। ধ্রুব হেসে বলল, গল্প শোনার আগ্রহ নেই ভাই আমার, তুমি বরং তোমার প্রাণ পাখিটাকে নিয়ে গিয়ে গল্প করো, আমি একটু পড়ি। আদনান খুশি হলো ভীষণ। আশার হাত ধরে বলল, চলো আশা, তোমার সাথে আজ সারাদিনে গল্প করা হয়নি। আশা বিরক্ত হয়ে বলল, তোমার আর গল্প? তোমার গল্প শুরু হবে রুমের দরজা বন্ধ করে। রোম্যান্সে চলে যাবে, ছাপিয়ে পড়বে তুমি আমার উপর। ধ্রুব কানে হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল। আদনান ভীষণ বিব্রত হলো। এই মেয়ের মুখে কোনো লাগাম নেই। আশাকে রুমে এনে আদনান বলল, পাগল হয়েছো তুমি আশা? কি বলছো এসব ধ্রুবর সামনে? আমার মান সম্মান আর রাখলে না। আশা বিরক্ত হয়ে বলল, তুমি যা করো আমি তাই বলেছি আদনান, বাড়তি কিছু বলিনি। আদনান দাঁত কিরমিরিয়ে বলল, এমন ভাব করছো যেন শুধু আমারই এসবে ইন্টারেস্ট, তোমার নেই। আশা হাসলো। তারপর বলল, এটা ঠিক, আমারও এই ব্যাপারে আগ্রহ। তবে কি জানো আদনান, বাংলাদেশে আসার পর তোমাদের কালচার সম্পর্কে একটু আধটু জানার পর আমি নিজেকে সামলে নিয়েছি। এটা তো তোমার দেশ, তোমার দেশের কালচার তুমি ভালো জানো আমার চাইতে। তোমার উচিত ছিল আমাকে বোঝানো। তুমি তা কি করেছো? সুযোগ পেলেই তুমি আমাকে বদ্ধ করে নিয়ে আসতে চাইছো। আমিও তাই তোমার থেকে দূরে সরে থাকতে চাইছি। তুমি মানুষটা কেমন যেন আদনান, তোমাদের 2 ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স। আদনানের মাথায় যেন আগুন জ্বলে উঠল। আশার হাত চেপে ধরে বলল, কি ডিফারেন্স? আশা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আজ যখন আমি বৃষ্টিতে ভিজেছিলাম, ধ্রুব একবারের জন্য আমার দিকে তাকায়নি। ওর সাথে হেঁটে এসেছি বাড়ি পর্যন্ত। ধ্রুবকে একবারও দেখিনি আমার বডির দিকে তাকাতে। অথচ বাড়ি আসতেই তোমার নজর গিয়েছিল আমার বডিতে। এই যে একটু আগে আমি ধ্রুব স্টাডি রুমে গিয়েছি, এটাও একটা এক্সপেরিমেন্ট ছিল আমার। আমি এই টপস পরে যাওয়ায় ধ্রুব বইয়ের দিকে তাকিয়েছিল পুরোটার সময়। আমি ওকে বলেছিলাম আমাকে স্টোরি বলতে, ও তখনও তাকায়নি আমার দিকে। তুমি কিন্তু ও স্টাডি রুমে ঢুকেই আমার সারা শরীর স্ক্যান করে ফেলেছ। এই জন্যই ধ্রুবকে আমার ভীষণ ভালো লেগেছে। ও একজন পারফেক্ট মানুষ। তোমার মতো করে কাউকে ইমপ্রেস করার মিথ্যা চেষ্টা ধ্রুব করে না, বরং ওর এই শুদ্ধতায় মানুষকে ওর প্রতি ইমপ্রেস করে। আদনান কি বলবে ভেবে পেল না। আশার কাছ থেকে আদনান এসব এক্সপেক্ট করেনি। আশা কি তবে ধ্রুবকে একেবারে মজে গেছে? আদনানকে হতভম্ব অবস্থায় রেখে আশা বের হয়ে গেল আফিফার রুমের দিকে। দুপুরের খাবার টেবিলে ধ্রুব বসার পর ধ্রুবর বাবা সেলিম সাহেব এসেছিলেন। বসেছেন ধ্রুবর মুখোমুখি চেয়ারে। ধ্রুব সবেমাত্র মুখে ভাতের লোকমা তুলেছে, সেই সময় সেলিম সাহেব বললেন,
ধ্রুব খাবার পর তুমি গিয়ে তোমার মাকে দেখে আসবে। ধ্রুব ভাতের লোকমা রেখে দিয়ে বলল, আমি কারো হুকুম মেনে চলার মানুষ নই। সেলিম সাহেবের ভীষণ রাগ উঠে গেছে গত রাত থেকে দীপালির অসুস্থতার খবর জানার পর থেকে। ধ্রুবর এই বাঁকা কথা তার সহ্য হলো না, চিৎকার করে বললেন, অবশ্যই মেনে চলবে তুমি আমার হুকুম। আমার ছেলে তুমি। আমার বাড়ি থাকতে হলে, আমার বাড়ি খেতে হলে আমাকে তোমার কথা মানতেই হবে। ধ্রুব হেসে ফেললো শব্দ করে, তারপর বলল, কি বললেন যেন আপনি? আমি কে? আপনার ছেলে? মিথ্যে কথা এটা। আমি কারো ছেলে নই। সেদিন মনে ছিল না আমি আপনার ছেলে, যেদিন আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। মাও চলে গেছে, আপনিও চলে যাবেন না আমাকে রেখে। কই, সেদিন তো আপনার কথা মনে পড়েনি আমার। আপনার নতুন বউ যেদিন ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার কপাল ফাটিয়ে দিল, সেদিনও তো আপনার কথা মনে ছিল না। আমি আপনার ছেলে। ভীষণ জ্বরে কাঁদতে কাঁদতে যেদিন আপনাকে পাশে পেতে চেয়েছি, সেদিন তো আপনি আসেননি। মতির মাকে পাঠালেন আমার কাছে থাকতে। ছোট ছিলাম কিন্তু অবুঝ ছিলাম না আমি। সব মনে আছে আমার। আরো শুনতে চান কিছু? আর কি বললেন আপনি? আপনার বাড়িতে থাকতে হলে, খেতে হলে আপনার কথা শুনতে হবে। তবে বেশ, আমি আপনার বাড়ি ছেড়েই চলে যাচ্ছি। থাকবো না আমি আপনার বাড়িতে। মুহূর্তেই যেন একটা ভূমিকম্পের মতো সবকিছু এলোমেলো হয়ে গেল। ধ্রুব দোতলায় গিয়ে একটা ব্যাগে নিজের টি শার্ট প্যান্ট কিছু নিয়ে বেরিয়ে গেল। হাসনা বেগম এগিয়ে পথ আটকে দাঁড়ালেন। তিনি কিছু বলার আগেই ধ্রুব বলল, তোমার পায়ে পড়ি চাচি, আমাকে তুমি থাকতে অনুরোধ করো না। তোমার অনুরোধ আমি ফেলতে পারবো না চাচি। তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে আমাকে। আমার নিজের কাছে নিজেকে তুমি ছোট করো না। এই কথার পর হাসনা বেগমের আর কিছু বলার থাকে না। ধ্রুব হনহনিয়ে চলে গেল। হাসনা বেগম সেলিম সাহেবের সামনে গিয়ে বলল, খুশি হয়েছেন তো মেজো ভাইজান? আপদ বিদেই হয়েছে, এবার শান্তি হলো তো আপনার? কিভাবে পারলেন ছেলেটাকে খোটা দিতে? ক্লাস 8-এ ওঠার পর থেকে ধ্রুব নিজে টিউশনি করে নিজের পড়ার খরচ নিজে চালায়। অনার্সে উঠে তো ঢাকা শহরেই চলে গেল। আপনার একটা কানা করিও তার পিছনে খরচ করতে হয়নি। তবুও কিভাবে পারলেন ছেলেটাকে খোটা দিতে? কার জন্য খোটা দিলেন? যে নিজের স্বামীর সন্তান রেখে চলে গেল এই বাড়ি থেকে, তার জন্য? কিসের দায় ধ্রুবর তাকে দেখতে যাবার? ধ্রুব যেদিন মা মা করে পুরো বাগানে গড়াগড়ি খেয়ে কেঁদেছে, সেদিন কি সে এসেছিল ধ্রুবকে দেখতে? স্কুল থেকে চুরি করে ধ্রুব দীপালির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কই তখনও তো সে এলো না একবার ছেলেকে দেখতে। দীপালির পিসে মশাই ঘাড় ধাক্কা দিয়ে আমার ধ্রুবকে বের করে দিল। বাড়িতে জানার পর আপনি ধ্রুবকে বাগানের আম গাছের সাথে বেঁধে মেরেছেন। কেন? কেন গেল সেই বাড়িতে তার জন্য? তখন তো কেউ এই ছেলেটার কথা ভাবেনি। আজ কেন তার উপর অধিকার দেখাতে আসছে? পাথরের মূর্তির মতো সবাই থ মেরে বসে রইল। সেলিম সাহেব জবাব দিলেন না। কি জবাব দেবেন তিনি? রাগের মাথায় ছেলেকে এই কথা বলেছেন, মন থেকে তো বলেনি। কাকে বুঝাবেন এখন এই কথা তিনি? কারুর আর খাওয়া হলো না আদনান ছাড়া। আদনান মনে মনে ভীষণ খুশি হলো ধ্রুবের চলে যাওয়ায়। শালুক স্কুল থেকে ফিরে দেখে পুরো বাড়ি কেমন থ মেরে আছে। কি হয়েছে কি? মায়ের মুখ ভার দেখলে কেউ মাকে ঘাটায় না। দাদির ঘরে গিয়ে শালুক জিজ্ঞেস করলো দাদিকে, সবাই এমন চুপ হয়ে আছে কেন? সিতারা বেগম কেঁদে উঠলেন। কেঁদে বললেন, আমার ভাইয়ের যে পোড়া কপাল রে বোন, আমার ভাই রাগ কইরা কই যেন গেছে গা। শালুকের বুক কেঁপে উঠল। ধ্রুব ভাই নেই? রাগ করে চলে গেছে ধ্রুব ভাই, কিন্তু কোথায় গেছে? শহরে তো যাবে না শালুক, শিওর। হল বন্ধ, গিয়ে থাকবে কোথায়? তবে কোথায় গেল? চিন্তায় উৎকণ্ঠায় শালুকও খেলো না। বাকিটা সময় শালুক অপেক্ষা করে রইল ধ্রুব ভাই বাড়িতে আসার। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু ধ্রুব এলো না। ঝাঁক বেঁধে পাখিরা নিরে ফিরতে লাগলো। চারদিকে কোলাহল থেমে যেতে লাগলো। বাগানে বসে একটা হুতুম প্যাঁচা ডাকতে লাগলো বড় করুণ সুরে। শালুকের বুক কাঁপতে লাগলো। ধ্রুব কোথায়? ভালো আছে তো? এত কষ্ট কেন তাকে দিল সৃষ্টিকর্তা? কি হতো যদি আরেকটু কম কষ্ট দিত? রাত বাড়তে লাগলো, সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো শালুকের বুকের চিনচিনে ব্যথা, উৎকণ্ঠা। তবুও ধ্রুব ফিরে এলো না। নুরুল ইসলাম সাহেব হজ করে ফিরেছেন সবে মাত্র 1 সপ্তাহ হলো। এখনো গ্রামের মানুষজন তার সাথে দেখা করতে আসেন। তিনি সবার সাথে গল্প করেন। নবীর দেশ আরব দেশ ঘুরে এসেছেন। আল্লাহর ঘর কাবা শরীফ দেখে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে এসেছেন। সবাই আগ্রহ নিয়ে শোনে এই স্বপ্নের দেশের কথা।
শুনতে শুনতে কেউ চোখের পানি ফেলে। নুরুল ইসলাম সাহেব চোখ বন্ধ করে সেসব স্মৃতি রোমন্থন করেন। দরাজ গলায় সেসব সবার কাছে বলেন। এমনকি বিকেল বেলায় সেলিম বাড়িতে এলো। সেলিমকে উপেক্ষা করে সবার নজর গিয়ে পড়লো একটা লাল বেনারসি শাড়ি পরনে মেয়ের উপর। সবাই ভয়াবহভাবে চমকে উঠল মেয়ের সিঁথিতে সিঁদুর দেখে। সেলিম বাড়ির ভেতরে ঢুকে মাকে সালাম করলো। দীপালি প্রণামা করলো। সিতারা বেগম কিছু বুঝে উঠতে পারলেন না। সেলিম যখন বলল, ও দীপালি আমার স্ত্রী, আজ আমরা বিয়ে করেছি। সেই মুহূর্তেই সিতারা বেগম অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। এলাকার লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো। বাবা হজ করে এসেছো, অথচ ছেলে এদিকে হিন্দু মেয়ে বিয়ে করে এনেছে। তেমনি ঝড় উঠল দীপালির বাড়িতে। দীপালির বিয়ের পাকা কথা চলছে। সেই মুহূর্তে দীপালি একটা মুসলমান ছেলের হাত ধরে ঘর ছেড়েছে। লজ্জায় অপমানে মাথা কাটা গেল দীপালির পরিবারের। একই গ্রামে দুই বাড়ি হওয়ায় লোকজন তামাশা করার ভালো খোরাক পেয়ে গেল। নুরুল ইসলাম সিদ্ধান্ত নিলেন ছেলেকে তিনি ত্যায্য পুত্র করবেন, কিন্তু পারলেন না নিজের স্ত্রীর জন্য। সিতারা বেগম সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন। ছেলেকে ত্যায্য পুত্র করার কথা শুনে তার অসুস্থতা আরো বেড়ে গেল। দীপালির বাবাও ভেঙে পড়লেন। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় বাবার নয়নের মনে ছিল দীপালি। দুই ভাইয়ের একমাত্র আদরের বোন, রূপে গুণে অতুলনীয়। দীপালির বাবা গর্ব করে বলতেন, এ আমার মা দুর্গা। বাস্তবিকই দীপালিকে দেখতে ছিল দেবীর মতো। প্রতিদিন গ্রামের বৌঝিয়েরা আসতো দীপালিকে দেখতে। মোমের পুতুলের মতো দেখতে দীপালি, হাঁটু পর্যন্ত লম্বা তার ঘন কালো চুল। নিন্দে করার সাথে লোকে স্বীকার করত। বউ পেয়েছে বটে সেলিম, বড় রূপবতী বউ পেয়েছে। এমন রূপবতী এই তল্লাটে দ্বিতীয় কেউ নেই। এরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসীর ও ধ্যান ভেঙে যাবে। সেলিম সেখানে কি? নুরুল ইসলাম সাহেব ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। দীপালি আগ বাড়িয়ে শ্বশুরের সাথে কথা বলতে চাইলেও নুরুল ইসলাম সাহেব তার ছায়াও মারাতো না। বিয়ের 2 মাসের মাথায় দীপালি গর্ভবতী হলেন। সবাই আস্তে আস্তে দীপালিকে মেনে নিতে চেষ্টা করলো, শুধুমাত্র নুরুল ইসলাম সাহেব ছাড়া। সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতেন, কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে না। এই অনাচার দেখার জন্য কেন বাঁচিয়ে রেখেছে? এর চাইতে মরণও ভালো ছিল। তেমনি দীপালির বাবা মাও ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করতেন। গর্ভবতী হওয়ার পর থেকে দীপালির বাবা মাকে ভীষণভাবে মনে করতে শুরু করে। একটা বার বাবা মাকে দেখার জন্য মন আনচান করে। মা হওয়া যে কি কষ্টের তা টের পেল দীপালি, আর সেই সাথে বুঝতে পারলো কি ভুল সে করে ফেলেছে। মাঝে মাঝে বাড়ির টেলিফোনে কল দিত। গম্ভীর সুরে বাবা হ্যালো বলতেই দীপালি রিসিভার নামিয়ে ফেলতো। একসময় ধ্রুব হলো। দীপালির মনের অপরাধ বোধ আরো বেড়ে গেল। বাবা মায়ের আদরও পাচ্ছে না, শ্বশুর শাশুড়িও তাকে মেনে নিচ্ছেন না। 2 টানাপোড়েনে স্বামীর সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। সারাক্ষণ শ্বশুরের আহাজারি শুনতে শুনতে দীপালির আর কিছুই ভালো লাগলো না। মুক্তি পেতে চাইলো সব বন্ধন থেকে। একদিন বাড়িতে কল দিতেই দীপালির মা কল রিসিভ করলো। ভয় ভয় দীপালি একবার মা বলে ডাকলো। তারপর শুনতে পেল মায়ের গঞ্জনা, অভিশাপ। এরপর থেকে দীপালি রোজ দুপুরে মাকে কল দিত। মাও বুঝি দীপালির কলের অপেক্ষায় থাকতো। একবার রিং হতেই রিসিভ করতেন। মেয়ের সাথে স্বাভাবিক কোনো কথা বলতেন না, সাপসাপান্ত ছাড়া। ধ্রুব আস্তে আস্তে বড় হলো। দীপালির বাবার ভীষণ অসুখ হলো। মেয়েকে দেখার জন্য যেন প্রাণ পাখি দেহের খাঁচা ছেড়ে যেতে পারছে না, এমন অবস্থার কথা সেদিন দীপালির মা নিজে কল দিয়ে জানালো দীপালিকে। মেয়ের মন মানল না আর। স্বামী সন্তান সংসার সবকিছুর কথা ভুলে গিয়ে ছুটে গেল বাবার কাছে। যাবার আগে ছেলেকে বুকের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো। মায়ের মন হয়তো বুঝে গেছে একবার বাবার বাড়ি গেলে আর ফিরে আসবে না হয়তো। ধ্রুবর বাবার জন্য একটা চিঠি লিখে গেল। সেই যে দীপালি গেল, আর ফিরে এলো না। রাতে বাড়ি এসে চিঠি পড়লো ধ্রুবর বাবা। বেশি কিছু লেখেনি দীপালি, শুধু এটুকু লিখেছে, চলে যাচ্ছি। এই যাওয়া হয়তো শেষ যাওয়া। ভালো হলো তোমার সামনে থেকে যে যেতে হয়নি। আমার নারী ছেঁড়া ধন রেখে গেলাম তোমার কাছে। আমাকে ঘৃণা করবে জানি, তবে ওকে অবহেলা করো না। এই কয়েক বছরে এটুকু বুঝতে পেরেছি, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না, বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে। 2 ধর্মের মানুষ হয়ে ভালোবাসা যায় হয়তো, কিন্তু সংসার করা যায় না। প্রথম কয়েকদিন ধ্রুবর মায়ের জন্য ভীষণ কাঁদত। ধ্রুবর সাথে পাল্লা দিয়ে কাঁদত পিচ্চি শালুক। শালুক তখন ভীষণ ছোট, কারো কান্না দেখলেই সে কাঁদে। শুরু হলো সেলিমের স্বভাব বদলে যাওয়া। ধ্রুব তখন তার চক্ষুশূল হয়ে গেল।
ধ্রুবর দিকে তাকালেই দীপালিকে দেখতে পেত, তখনই তার মাথা গরম হয়ে যেত। কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠলেই ধ্রুবকে ইচ্ছে মতো মারতেন। মার খেতে খেতে ধ্রুবর সারা শরীর কালছিটে পড়ে যেত। কেউ তাকে থামাতে পারতো না। তখন রুমের দরজা বন্ধ করে ছেলেকে ভীষণ মারতেন, উন্মাদ হয়ে যেতেন। ছোট্ট ধ্রুব কি বুঝতে পারতো বাবার মনের কষ্ট? কে জানে, হয়তো বুঝতে পারতো, এজন্যই কাঁদতো না। মার খেয়ে ধ্রুবন কিছুতেই কাঁদতো না। সে জানতো তার কান্না শুনলে